হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে লাইকেন। ছত্রাকের একটা অংশ আমরা পড়িনি, এইটা হচ্ছে আগামীকালকে আমরা 10টা থেকে 11টার মধ্যে শেষ করব। আগামীকালকে তাহলে 10টায় ক্লাস আছে। তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? ঠিক আছে, যেহেতু সবাই শুনতে পাচ্ছ তাহলে আমরা আজকে আমাদের টপিকটা শুরু করি। টপিকটা খুবই ছোট, বাট এখান থেকে কোশ্চেন আসে তোমাদের এইচএসসি ফাইনালের জন্য, অ্যাডমিশনের জন্য তো অবশ্যই। কোন অংশটুকু আসে আমি ওই অংশটুকুই পড়াবো। আসলে ওইটা পড়াতে গিয়ে দেখা যাবে যে পুরো টপিকটা আমাদের পড়া হয়ে যাবে। আজকে আমাদের টপিক হচ্ছে লাইকেন। লাইকেন শব্দটার অর্থ হচ্ছে লাইকেন শব্দের অর্থ হচ্ছে শৈবাল, তুল্য, ছত্রাক। তুল্য মানে হচ্ছে তুলনা করা হয়েছে, সমান সমান। ঠিক আছে, মানে শৈবাল ছত্রাকটা হচ্ছে শৈবালের সমান। তোমরা তো জানো যে ছত্রাকের প্লাস্টিড নাই, প্লাস্টিড নাই। প্লাস্টিড কি জিনিস? প্লাস্টিড হচ্ছে যে জিনিসটা বর্ণ ধরে রাখে। একটা কোষের মধ্যে প্লাস্টিড থাকে, ওটা বর্ণ ধরে রাখে। তাহলে ওই বর্ণটা কি করবে? সূর্যের যখন আলোক রশ্মিটা আসবে ওখান থেকে ওই বর্ণটা সে শুষে নেবে, নিয়ে সালোক সংশ্লেষণ ঘটায়। তাহলে ছত্রাক সালোক সংশ্লেষণ করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে, এটা তো আমরা জানি। সরি, করতে পারে না, ছত্রাক পারে না। কেন পারে না? কারণ তাদের প্লাস্টিড নাই বা ক্লোরোফিল নাই। বাট শৈবালের ক্ষেত্রে আমরা জানি শৈবাল হচ্ছে সবুজ। সবুজ মানেই হচ্ছে তাদের ক্লোরোফিল আছে। এখন ঘটনা হচ্ছে শৈবাল তুল্য ছত্রাক কেন বলা হয়, এটা প্রশ্ন আসতে পারে। লাইকেনকে কেন শৈবাল তুল্য ছত্রাক বলা হয়? লুক, শৈবাল তুল্য ছত্রাক, দ্যাট মিনস এটা একটা ছত্রাক। লাইকেন হচ্ছে একটা ছত্রাক যে শৈবালের মতো কাজ করতে পারে। ছত্রাক তো কখনোই পারে না শৈবালের মতো কাজ করতে। তাহলে ছত্রাক কি করবে? এটা তার একটা শরীর, শরীরে বিভিন্ন অংশ আছে। সে করবে কি? শৈবাল বা এই যে সালোক সংশ্লেষণ যে করতে পারে তাকে এখানে সে রেখে দিবে। এটা কিন্তু ছত্রাক। ছত্রাকের মধ্যে শৈবাল আটকা পড়ে গেল। শৈবাল যদি আটকা পড়ে যায় তাহলে কি হবে? ছত্রাক তো নিজের ক্লোরোফিল নাই, সালোক সংশ্লেষণ করতে পারে না। বায়ুমণ্ডলে যখন সে থাকে তখন সূর্যের আলো আসে, আসার সময় এই যে ভেতরে আটকা পড়েছে যে শৈবালগুলো, এরা হচ্ছে আলোটা গ্রহণ করে, এরা সালোক সংশ্লেষণ করে। আলটিমেটলি মানে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? মূল ব্যাপারটা আমরা কিন্তু এগুলোকে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি ভেতরে তো আটকা পড়ছে। তাহলে আমরা ধরে নিতে পারি এই ছত্রাকটা কি করছে? সালোক সংশ্লেষণ করছে। শৈবালটাকে তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে তখন এই ছত্রাকটাকে আমরা কি বলবো? শৈবাল তুল্য ছত্রাক, অর্থাৎ যে ছত্রাক শৈবালের মতো সালোক সংশ্লেষণ ঘটাইতে পারে। আসলে তার ভেতরে কিন্তু শৈবাল আছে। ক্লিয়ার? এইটা হলো মূল কথা, এটা প্রশ্ন আসতে পারে। সো লাইকেন ইকুয়াল ছত্রাক প্লাস শৈবাল। এই ছবিটা থেকে কিন্তু একটা
ট্রিক আছে ছবিটার মধ্যে, আমি ছবিটা এই জন্য অ্যাড করেছি। দেখো ডট 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 ফোঁটা দিয়েছি। ডট ডট ফোঁটা মানে কি? এককোষী। ডট ডট ফোঁটাগুলো কি ছত্রাক না শৈবাল? শৈবাল, কারণ রান্না তো এরাই করতেছে। তাহলে এখন বলো তো যে লাইকেনের ভেতরে যে শৈবালগুলো থাকে এরা এককোষী না বহুকোষী? কত কোষী? এককোষী, দেখা যাচ্ছে। একই সাথে যদি আমি পরের প্রশ্নটা করি যে এরা ফিলামেন্ট বা শাখা প্রশাখা তৈরি করে না করে না, খেয়াল করে দেখো এই যে শাখা প্রশাখা তৈরি করতো তাহলে কিন্তু দেখো মাঝখানে বাধা আছে, ফাঁকে ফাঁকে অবস্থান যেহেতু করছে তাহলে এর সাথে যুক্ত হওয়ার সুযোগ নাই। তাহলে যে শৈবালটা থাকে এই যে ডট ডট ফোঁটাগুলো দেখছো এরা একা একা থাকে, তাহলে একজনের সাথে আরেকজনের যোগাযোগ নাই। এখন এখানে তোমাদের আমি একটা প্রশ্ন করব, আমি তোমাদের এখানে একটা প্রশ্ন করছি, এটা এককোষী সালোক সংশ্লেষণ করতে পারে, সালোক সংশ্লেষণ করতে পারে এককোষী এইরকম একটা শৈবালের নাম বলো, কমেন্টের মধ্যে লেখো তো। সালোক সংশ্লেষণ করতে পারে এককোষী শৈবালের নাম কমেন্টে লেখো। একজন লিখেছে ক্লামাইডোমোনাস, সাবাস, এককোষী। এটা তো চোখে দেখা যায় না, এটা মাইক্রোস্কোপের নিচে দেখতে হয়। তাহলে এত ছোট দিয়ে এত বড় একটা ছত্রাক দেহ চালানো সম্ভব নয়। তাহলে আমাদের মাথায় প্রথম যেটা আসছিল এটা নয়। তাহলে এইরকম আর একটা কী হতে পারে? এমন একটা আমরা শৈবাল দিই, এমন একটা শৈবাল দিব আমরা যে শৈবালটা, যে শৈবালকে নিয়ে আমাদের যে টিফিন বোটানি বই আছে, বোটানি বইয়ের ডেডিকেশন লেখা হয়েছে, উৎসর্গপত্র লেখা হয়েছে, তার নাম কি? সায়ানো ব্যাকটেরিয়া। লুক, ডট ডট ফোঁটাগুলো দেখে কিন্তু আমাদের সায়ানো ব্যাকটেরিয়ার কথা মনে পড়তেছে, ঠিক না? সায়ানো ব্যাকটেরিয়া তো এরকমই। তাহলে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি তো উৎসর্গপত্রে লিখেছিলাম যে সায়ানো ব্যাকটেরিয়া এমন একটা ব্যাকটেরিয়া যেটা আমাদের পৃথিবীতে প্রথম অক্সিজেন দিয়েছে। তার মানে হচ্ছে পৃথিবী যখন ঊষর ছিল, মরু ছিল, কিছু ছিল না, তখন প্রথম এই প্রাণের আবির্ভাব হয়, স্বয়ংসম্পূর্ণ একটা প্রাণ, যেটি একই সাথে উদ্ভিদ, একই সাথে হচ্ছে প্রাণী, একই সাথে ব্যাকটেরিয়া এবং একই সাথে হচ্ছে উদ্ভিদ, মানে সে সালোক সংশ্লেষণও করতে পারে। এইটার কিন্তু বাংলা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। তো আমরা তো এই ডট ডটগুলোকে বলেছি শৈবাল, দেখো এদের সাথে মিলে যাচ্ছে। তাহলে এগুলো যদি শৈবাল হয় তাহলে এইটা শব্দ পাচ্ছি, আর এই শব্দের অর্থই কিন্তু সায়ানোব্যাকটেরিয়া। আদতে কিন্তু এটা একটা ব্যাকটেরিয়া। তাহলে কখনো যদি প্রশ্ন করে তোমাদের নীলাভ সবুজ শৈবাল কি জিনিস, বলবা এটা একটা ব্যাকটেরিয়া, কারণ ব্যাকটেরিয়ার সাথে এর বেশি মিল। তাহলে এর স্পেশালিটি কি, কেন শৈবাল বলা হচ্ছে? কারণ এই ব্যাকটেরিয়ার ভেতরে আছে, এই ব্যাকটেরিয়ার ভেতরে আছে প্লাস্টিড, কিংবা অন্যভাবে একটু ভাবো যে এই ব্যাকটেরিয়ার ভেতরে এমন একটা কিছু আছে যেটা সালোক সংশ্লেষণ করতে পারে। আশা করি সহজ জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা লাইকেনের মূল টপিকে চলে যাব। দেখো তাহলে কোন শৈবাল? সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ কি কি হতে পারে? নস্টক হতে পারে, অ্যানাবায়না হতে পারে, এইভাবে। তাহলে কোন শৈবাল? না শৈবাল, নস্টক, অ্যানাবায়না। তোমরা বারবার এই শৈবাল দুটোর নাম পাবা বা এই ব্যাকটেরিয়া দুটোর নাম পাবা, তাহলে এখনই জেনে রাখো, না নস্টক ও অ্যানাবায়না। এরপর হচ্ছে কোন ছত্রাক? আমরা তো জানি ছত্রাক অনেক ধরনের আছে। তো মজার ব্যাপার হলো, আমরা যখন ছত্রাকের জনন পড়ছিলাম, ওই যে বৃত্তাকারে দেখানো হয়েছিল, তো জননের সময় কিন্তু আমরা
দুটো ছত্রাকের কথা বলেছি, একটা হচ্ছে নলের মতো দেখতে আর একটা হচ্ছে মুগুরের মতো বা ক্লাব আকৃতি। নলের মতো যেটা সেটা হচ্ছে অ্যাসকাস বা অ্যাসকোমাইকোটা, আর যেটা মুগুরের মতো সেটা হচ্ছে ক্লাব শেপ বা বেসিডিও মাইকোটা। অ্যাসকোমাইকোটা, বেসিডিও মাইকোটা। তাহলে কোন ছত্রাক লাইকেন তৈরি করে? এ এবং বি, অ্যাসকোমাইকোটা এবং বেসিডিও মাইকোটা। ক্লিয়ার? অ্যাসকোমাইকোটা, মাইকো মানেই কিন্তু ছত্রাক। বেসিডিও মাইকোটা, মাইকো মানেই কিন্তু ছত্রাক। ঠিক আছে? আচ্ছা, আমরা বেসিকটা শেষ করলাম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ আমি যেগুলো বলছি? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার আসি সবই অর্থহীন। সবই অর্থহীন এই কথাটা লেখার আগে, আচ্ছা, সবই অর্থহীন বলতে আমি কি বোঝাচ্ছি? তোমাকে যদি কখনো জিজ্ঞেস করে লাইকেন কি, তুমি তো বলবা যেটা হচ্ছে ছত্রাক যার ভেতরে লাইকেন থাকে। 2, এটা দেখতে কেমন? বলবা সবই অর্থহীন। যে ছত্রাকের ভেতরে যে সালোক সংশ্লেষণ করতে পারে না, সেই ছত্রাকের ভেতরে সালোক সংশ্লেষণ যে করতে পারে সে বন্দী হয়ে আছে, তাহলে তার জন্য তো সবই অর্থহীন, রাইট? সবই অর্থহীন। সবই অর্থহীন। এই জিনিসটা দ্বারা কি বোঝানো হচ্ছে? স্বয়ং সম্পূর্ণ, বিতে হচ্ছে বিষম পৃষ্ঠ, অর্থহীন, থতে হচ্ছে থ্যালোয়েড, অথে হচ্ছে অশাক। দেখো, অর্থহীনের হীন দিয়েছি এখানে। হীন মানে হচ্ছে না বোধক, তাহলে শাখা নাই, থ্যালাস নয়। শাখা নাই, থ্যালাস নয়। ক্লিয়ার? তাহলে কি বোঝায় এটা? তাহলে এটা একটা হচ্ছে উদ্ভিদ, ছত্রাক এবং শৈবাল মিলে স্বয়ংসম্পূর্ণ। স্বয়ংসম্পূর্ণ মানে হচ্ছে তারা খাদ্যের জন্য কারো উপর নির্ভর করে না, কারণ আমরা তো জানি একটা ছত্রাকের ভেতরে আছে শৈবাল, তাহলে শৈবাল খাবার তৈরি করছে। কারণ শৈবালকে লাগবে পানি, কার্বন ডাইঅক্সাইড লাগবে, এটা কোত্থেকে? সে বাজার করতে যাবে? সে কিন্তু বাজার করতে যাবে না, কারণ তার হাত পা নাই এবং সে বন্দি হয়ে আছে। তাহলে যে বন্দি করে রেখেছে তার নাম হচ্ছে ছত্রাক, সেই বাজার করে এনে দিবে। কি এনে দিবে? কার্বন ডাইঅক্সাইড এনে দিবে, পানি এনে দিবে, সূর্যের আলো তো আসতেছে, তারা শৈবাল খাবার তৈরি করতে পারবে। ওইটাই আবার দেখো শৈবাল এবং ছত্রাক ভাগ করে খায়, ভাগাভাগি করে খায়, তাহলে তারা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। ক্লিয়ার? তাহলে স পেলাম আমরা। বতে হচ্ছে বিষম পৃষ্ঠ, এইটা মানে হচ্ছে সম, মানে হচ্ছে সমান। বিষম মানে হচ্ছে সমান নয়, মানে এক পিঠ দেখতে একরকম আর এক পিঠ দেখতে তার বিপরীত। ক্লিয়ার? বিষম পৃষ্ঠ, তাহলে পিঠ ভিন্ন ভিন্ন। দেখো আমাদের হাতের দিকে তাকাও, তোমাদের নিজেদের হাতের দিকে তাকাও, দেখো এই পাশের স্কিনে কোনো লোম নাই, বাট এই পাশের স্কিনে দেখো লোম আছে, লোমকূপ আছে। এই পাশের স্কিন একরকম, এই পাশের স্কিন একরকম। তাহলে আমি কি বলতে পারি? এই দিকটা বা এই পৃষ্ঠটা এই পিঠের হচ্ছে বিষম। বিষম মানে সমান নয় বা দেখতে বিপরীত। গাছের পাতাদের দিকে খেয়াল করবা, গাছের এক পাতা দেখতে এক ধরনের বর্ণ, অন্য পাতায় গিয়ে দেখো একটু ফেড হয়ে গেছে। এক পাতায় গিয়ে দেখবা
চুলের মতো সরু সরু ট্রাইকোস আছে, আরেক পাতায় গিয়ে দেখবা কিচ্ছু নাই, ঠিক না? তাহলে এই পাতাগুলোকে বলা হয় বিষম পৃষ্ঠ পাতা। ক্লিয়ার? তাহলে যে লাইকেনটা জন্মায়, লাইকেনটাও দেখতে এরকম। এখন এই যে আমরা লাইকেন পড়তেছি, হোয়াট ইজ লাইকেন? লাইকেন আসলে কি জিনিস আমি তোমাদের কেমনে দেখাই, ছবিটা দেখাই, অনেকে দেখো নাই। এই পুরান বই আছে, দেখো তো উদ্ভিদ বিজ্ঞান পুরান বই আছে কিনা। আচ্ছা, আমি তোমাদের একটু লাইকেনটা দেখাই। আচ্ছা, একটু দেখো ছবিটার মধ্যে, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ। দেখো, এটা একটা গাছ, এটা একটা গাছ, গাছের ছবি, গাছের কাণ্ড। কাণ্ডের উপরে দেখো এরকম সাদা সাদা ছত্রাকের মতো হয়ে গেছে, ঠিক আছে? এইটাই হচ্ছে লাইকেন। তাহলে এটা আসলে ছত্রাক না, এর ভেতরে কি আছে? এর ভেতরে শৈবাল আছে। এখন গাছ থেকে যদি আমরা এটা তুলে এনে মাটিতে কোথাও ফেলে রাখি, এমনকি যদি আমরা আমাদের হচ্ছে টাইলসের উপরও রেখে দেই, তারপরেও কিন্তু এইটা বেঁচে থাকতে পারবে। তা দেখতে তোমার কাছে মনে হচ্ছে এটা একটা পরজীবী, বাট এটা পরজীবী না, ওরা নিজেরাই বেঁচে থাকতে পারে। তো যারা এখনও বুঝতে পারছো না তাদেরকে বলে রাখি, তোমরা গ্রামে দেখবা পুরাতন আম গাছ পাওয়া যায়, পুরাতন আম গাছের ক্ষেত্রে দেখবা যে আম গাছের নিচে যে বাকলটা আছে, বাকলের নিচের দিকে এরকম বাঁধাকপির মতো বা ফুলকপির মতো কিছু বের হয়েছে, দেখা যায় কি পুরান গাছের দেখবা বাকলে। এইটার নামই হচ্ছে লাইকেন। তা লাইকেন কি? শৈবাল তুল্য ছত্রাক, অর্থাৎ যে ছত্রাকের শরীরের ভেতরে শৈবাল আছে, যে ছত্রাকটি নিজে নিজে বেঁচে থাকতে পারে। ঠিক আছে? তোমরা কি দেখতে পাচ্ছিলা ছবিটা? আমি যে ছবিটা দেখিয়েছি তোমরা দেখতে পাচ্ছিলা? বই দাগিয়ে দেওয়ার কথা ছিল টার্ম ফাইনালের আগে, আমি বই দাগিয়ে দিব। নীলক্ষেত থেকে আমরা বই নিয়ে এসে এক সেট, আজকে আমি দাগাবো, আজকাল পরশু লাগবে। পরীক্ষার 2-3 দিন আগে পেয়ে যাবা। 2টা বই পড়বা, একটা হচ্ছে আবুল হাসান স্যার, আর প্রাণী বিজ্ঞানের জন্য পড়বা আজমল স্যার। এই বই দুটো খুব ভালো করে পড়বা, সব বই পড়া যাবে না। আর অন্য বইগুলো দিব, জাস্ট দাগানো অংশগুলো পড়বা, ঠিক আছে? দেখে পার্থক্য করার উপায় কি লাইকেন ও ছত্রাকের মাঝে? দেখে পার্থক্য করার আসলে উপায় নাই। তুমি যদি কখনো বোটানিস্ট হও তাহলেই তুমি বুঝবা কেমনে পার্থক্য করতে হয়। এছাড়া দেখে বোঝা যায় যে এটা লাইকেন, দেখে বোঝা যায়। যেমন টাইলসের মধ্যে, দেয়ালের মধ্যে ছত্রাকের মতো শক্ত শক্ত, তুমি যদি ওটা টান দিয়ে নিয়ে আসো দেখবা শক্ত, হার্ড, তাহলে এইটাই হচ্ছে লাইকেন। তো ছত্রাক তো সব জায়গায় জন্মায় না, শৈবাল জন্মাইতে লাগে পানি, বাট শুকনো জায়গার মধ্যে এটা জন্মে আছে, শুকনো জায়গার মধ্যে জন্মে আছে। তাহলে ছত্রাক জন্মায় না শুকনো জায়গায়, তারও লাগে পানি, আবার হচ্ছে বদ্ধ জায়গায়, ছায়া জায়গায়। অন্যদিকে আবার শৈবাল জন্মায় পানিতে, ফ্লোরে বা ভেজা দেয়ালে। কিন্তু গাছের গুঁড়িতে যেগুলো লাগছে এটা অবশ্যই ছত্রাক নয়, এটা হচ্ছে লাইকেন। কারণ গাছের গুঁড়িতে আলোও পড়ে, পাশাপাশি ওই জায়গায় দেখো যে বদ্ধ পরিবেশ নয়, ওখানে তো ছত্রাকের বেশি জন্মানোর কথা নয়। এমনকি এটা একটা গাছের ত্বক দেখবা,
এইরকম হয়ে সাদা সাদা হয়ে আছে একটা গাছের ত্বক, এইটাও কিন্তু লাইকেন। লাইকেন হলে যে ফুলের মতো হবে, লাইকেন বললে যে ওই মাশরুমের মতো দেখা যাবে তা কিন্তু নয়। লাইকেন মানে জাস্ট একটা পাতলা একটা আবরণও হতে পারে, ঠিক আছে? ঠিক আছে, এবার অর্থহীন, অশাখ, এটার কোনো শাখা প্রশাখা নাই। কেন শাখা প্রশাখা নাই এইটার আনসার কিন্তু পরের লাইনেই আছে, সেটা হচ্ছে এরা হচ্ছে থ্যালোয়েড। এরা হচ্ছে থ্যালোয়েড। থ্যালোয়েড কি জিনিস দেখো, থ্যালোয়েড মানে হচ্ছে গ্রিন শুট। গ্রিন শুট মানে হচ্ছে সবুজ অঙ্কুর। অঙ্কুর মানে কেবল একটা ছোট গাছ বের হচ্ছে, এর ডাল নাই, পাতা নাই, শাখা প্রশাখা কিছু নাই। ডাল নাই, পাতা নাই, শাখা প্রশাখা কিছুই নাই। থ্যালোয়েড কি? থ্যালোয়েড হচ্ছে থ্যালাসের মতো, থ্যালাসের মতো যার শাখা নাই, পাতা নাই, কিছু নাই, ডালপালা শিকড় ডিকড় কিছু থাকবে না, এটা হচ্ছে থ্যালোয়েড। আর থ্যালাস কি? থ্যালাস হচ্ছে গ্রিন শুট। আমি একটু আগে ছোট্ট একটা ভুল বলেছি, সেটা হচ্ছে গ্রিন শুট বা ছোট্ট যে একটা অঙ্কুর বের হচ্ছে একটা বীজ থেকে, তার কিন্তু শিকড় আছে, ছোট পাতা আছে, কাণ্ড আছে, খুবই ছোট। তাহলে এই জিনিসটা থ্যালাস মানে হচ্ছে গ্রিন শুট। অয়েড মানে হচ্ছে মতো, কাছাকাছি বাট কিন্তু ডালপালা কাণ্ড কিছু নাই। কাছাকাছি বাট ডালপালা কাণ্ড কিছু নাই, এই হচ্ছে থ্যালোয়েড। আরও সহজ ভাষায়, কাণ্ড পাতা মূলে বিভক্ত করা যায় না, তাদেরকে বলা হয় থ্যালোয়েড। ক্লিয়ার? তাহলে এই লাইনটা শেষ। এবার চলে আসি আমরা বেসিকে, যেগুলো থেকে প্রশ্ন আসবে, যেগুলো থেকে এমসিকিউতে প্রশ্ন আসে। তোমাদের ফাইনালে প্রশ্ন আসবে যেগুলা। মিথজীবিতা কাকে বলে? মিথো জীবটা আগে আমরা দেখি। তাহলে একটা জীব মিতা হবে। মিথো মানে হচ্ছে মিতা বা ফ্রেন্ড। ক্লিয়ার? তো একটা জীব তো নিজের মিতা বা ফ্রেন্ড হতে পারে না, তাহলে আরেকটা জীব লাগে। তাহলে জীব কয়টা? দুইটা। তাহলে দুইটা মানে হচ্ছে দুইটা প্রজাতি। তাহলে দুইটা প্রজাতির জীব, দুই প্রজাতির জীব যদি মিতা হয়, বন্ধু হয়, তা বন্ধু মানে তো পাশাপাশি অবস্থান করে। তাহলে দুই প্রজাতির জীব যদি পাশাপাশি অবস্থান করে, মিতা মানে কি? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বা একজন আরেকজনের উপকার করবে, কেউ কাউরে ক্ষতি করবে না। তাহলে দুইটা জীব বা দুই প্রজাতির জীব যদি পাশাপাশি থাকে, একজন আরেকজনের উপকার করে, কেউ কাউরে ক্ষতি করে না, সেই সব জীবকে বলা হয় মিথজীব। মিথজীব। হোয়াট ইজ মিথজীবিতা? মিথজীবিতা কি? ওই যে পাশাপাশি আছে, একসাথে অবস্থান করছে বা সহ অবস্থান করছে, এই ব্যাপারটাকেই বলা হয় মিথজীবিতা। ঠিক আছে? জীব দুইটাকে বলা হয় মিথজীব, একসাথে বসে আছে, আমরা বন্ধুত্ব যেটাকে বলছি, এটাই হচ্ছে মিথজীবিতা। তাহলে জীবের বন্ধুত্ব। ক্লিয়ার? টাইলসে তো পানি নেই। টাইলসে পানি নাই তো কি হয়েছে? টাইলসে যদি একটা লাইকেন থাকে, আচ্ছা একটু পরে আমি বলতেছি, টাইলসে পানি নাই তাহলে কিভাবে এখানে লাইকেন জন্মায়, এখনই বলছি। আচ্ছা, মিউচুয়াল বলে একটা ফেসবুকে শব্দ আছে, মিউচুয়াল ফ্রেন্ড, তাই না? মিউচুয়াল মানে কি? একসাথে থাকা যায় ফ্রেন্ড। তোমার আইডির ভেতরে অনেকগুলো আইডি আছে, তোমরা পরস্পর পাশাপাশি আছো, কেউ কাউরে ক্ষতি করছো না, এটা হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ড। কিন্তু ফেসবুকের ফ্রেন্ডস, ফেসবুকের ফলোয়ার, এরা আসলেই মিউচুয়াল নয়, রাইট? এরা আসলে মিউচুয়াল নয়। তাহলে মিউচুয়াল মানে আসলে কি? পাশাপাশি একসাথে অবস্থান করছে যে আইডিগুলো। আমরা তো কিছুক্ষণ আগে মিথজীবিতা বলেছি, মিথজীবিতার ইংলিশ হচ্ছে মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম মই বোঝা যায়? আচ্ছা, একটা প্রশ্ন করেছে, টাইলস, টাইলসে তো পানি নাই, তাহলে লাইকেন কিভাবে জন্মায়?
আমরা জানি কি লাইকেন মানে হচ্ছে শৈবাল, ছত্রাক। তাহলে দেখো এদের মধ্যে যে সম্পর্কটা আছে খুবই স্পেশাল এবং খুব মজার একটা সম্পর্ক। শৈবাল নিবে সূর্যের আলো। খাবার তৈরির জন্য আমাদের কি লাগবে? সূর্যের আলো লাগবে, কার্বন ডাই অক্সাইড লাগবে, আর হচ্ছে পানি লাগবে, রাইট? এই তিনটা। আর একটা লাগবে হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল। তাহলে আমরা চারটা জিনিস দিব, চারটা জিনিস দিয়ে দেখবো যে এরা টাইলসের উপর কিভাবে বেঁচে থাকে। যদি এই চারটা জিনিস আমরা না পাই টাইলসের উপরে, তাহলে সে টাইলসের উপরে বাঁচতে পারবে না। কাঁচ, অনেকদিন ধরে একটা কাঁচ পড়ে আছে একটা বিল্ডিং এর, দেখা যাচ্ছে কাঁচের উপরেও এরা জন্ম নিচ্ছে। কাঁচের উপরে তো পানি নাই, কেমনে জন্মে? তাহলে খুব লজিক্যাল একটা কোশ্চেন ছিল, টাইলসের উপরে কিভাবে বাঁচে। ভালো করে খেয়াল করো, এখানে শৈবাল আছে, তার মানে ক্লোরোফিল আছে, আমরা একটা পেলাম। লাইকেনের ভেতরে শৈবাল আছে, তার মানে ক্লোরোফিল আছে ওর মধ্যে। 2, ক্লোরোফিল যেহেতু আছে, সূর্যের আলো পাচ্ছে, তার মানে খোলামেলা পরিবেশে জন্মাইতে পারে, খোলামেলা পরিবেশে জন্মায়। ক্লিয়ার? 2টে পেলাম। আর বাকি রইল কি? কার্বন ডাই অক্সাইড এবং পানি। কার্বন ডাই অক্সাইড কোথায় আছে? বায়ুমণ্ডলে আছে, বাতাসে ভেসে আছে। তাহলে এর জন্য তো তোমাকে মাটিতে থাকতে হবে না, এর জন্য তুমি যে কাচের উপর, টাইলসের উপরও জন্মাও কিংবা শূন্যে কোথাও গিয়ে জন্মাও, তাও সমস্যা নেই, কার্বন ডাই অক্সাইড তুমি পাচ্ছ। আর একটা দেখো ছত্রাক, কুকুরটা ঘেউ ঘেউ করছে, তাকে গিয়ে বলে স্টপ। ঠিক আছে? তাহলে চল, ওকে স্কুলে পাঠাতে হবে, তাহলে একটু ভদ্রতা শিখবে। গলির মধ্যে মানুষ ঘুমোচ্ছে, এমন চেঁচামেচি করা যাবে। আচ্ছা, আমি কিন্তু বলেছিলাম তোমাদের যে ছত্রাকের সাথে মানুষের একটা মিল আছে। মিলটা দেখো, ছত্রাকের সঞ্চিত খাবার গ্লাইকোজেন, ছত্রাকের সঞ্চিত খাবার গ্লাইকোজেন, তার খাবার হলো এইটা। পাশাপাশি আরেকটা মিল হচ্ছে ছত্রাক কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে পারে, ছত্রাক কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে পারে। তাহলে লাইকেনের কার্বন ডাই অক্সাইড কোত্থেকে আসে? ছত্রাক থেকে। 1, 2 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলে তো কার্বন ডাই অক্সাইড আছেই, তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডটাও ছত্রাক নিতে পারে, নিয়ে শৈবালকে দিতে পারে। তাহলে আমরা এটাও পেলাম। বাকি রইল কি? পানি। এখন তোমরা একটু কমেন্টে বলো তো, পানিটা কোথায় পাবো টাইলসের উপরে? 6 বছর ধরে কেউ একটা মানে একটা ফ্লোরে যায় না, বৃষ্টি হয়নি, কিচ্ছু হয়নি, টাইলসের মধ্যে লাইকেন জন্মে আছে। এখন বলো, 3টা তো পাইছি, পানি কিভাবে পাবো? তোমরা খুব চমৎকার আনসার করছো। বায়ুমণ্ডলে যেমন কার্বন ডাইঅক্সাইড ভেসে আছে, ঠিক তেমনি পানিও বাষ্পাকারে আছে। আর্দ্রতার কথা আমরা বলি, আর্দ্রতা মানে কি? পানি, ঠিক কি না? তাহলে তার জন্য তোমাকে টাইলস, কেন টাইলস ফুটা করে নিচে শিকড় দেওয়া লাগবে না? তাহলে বায়ুমণ্ডল থেকেই পাচ্ছ, বাতাস থেকেই পানি পাচ্ছ। আর 4টা হয়ে গেল। 4টা হলে টাইলস এসে বেঁচে থাকতে পারে, কাচের উপর সে বেঁচে থাকতে পারে, শুকনো একটা পাথরের উপর সে বেঁচে থাকতে পারে, মরুভূমির শুষ্ক পরিবেশে সে বেঁচে থাকতে পারে, একটা শুকনা কাঠের গুঁড়িতে সে বেঁচে থাকতে পারে, কাঠের বাকলের মধ্যে সে বেঁচে থাকতে পারে, বেঁচে থাকতে পারে শীত প্রধান দেশে বরফের মধ্যে, মরুভূমির বালিতে, সব জায়গাতেই সে বেঁচে থাকতে পারে। আর মজার ব্যাপার হলো, দেখো সে দুনিয়ার সব জায়গায় বাঁচতে পারতেছে। এর কারণটা কি? দুনিয়ার সব জায়গায় সে বাঁচতে পারতেছে। তাহলে কারণটা খোঁজার আগে আমি বলি, তাহলে আমরা এটাকে কি সার্বজনীন উদ্ভিদ বলতে পারি না? সর্বস্থানেই আছে, সর্বস্থানের জন্যই সে ফিট। এই জন্য লাইকেনকে বলা সার্বজনীন উদ্ভিদ। সার্বজনীনের ইংলিশ টার্ম হচ্ছে কসমোপলিটন। কসমোপলিটন। প্রশ্ন আসে, লাইকেনকে কেন কসমোপলিটন উদ্ভিদ বলা হয়? অন্যভাবে লাইকেনকে কেন সার্বজনীন উদ্ভিদ বলা হয়? তাহলে সব জায়গায় বাঁচতে পারে। তো যারা খুব চালাক তারা আমার মতো করে সৃজনশীল আনসার লিখবা। সেটা হচ্ছে, এটা জীবের বাঁচার জন্য এই জিনিস লাগে, তারপর লিখবো ছত্রাক এই কালেক্ট করে,
আর শৈবাল তো সূর্যের আলো এবং ক্লোরোফিল তো আছেই, সূর্যের আলো সে নিতে পারতেছে, তাহলে বেঁচে থাকার জন্য সব ইনগ্রেডিয়েন্ট সে পাচ্ছে, এই জন্য তাকে আমরা সব পরিবেশে জন্মাইতে পারবো, সব পরিবেশেই পাবো, এই জন্যই তাকে বলা হয় কসমোপলিটন উদ্ভিদ। মহিবকে বোঝা গেল? ইজ ইট কঠিন? তুই আমার দিকে তাকা, তুই ক্যামেরার দিকে তাকা আছিস কেন? শেষ। অনেক প্রশ্ন আসে লাইকেন থেকে, ছত্রাক থেকে শৈবাল থেকে যত প্রশ্ন নাই, লাইকেন থেকে তার থেকে বেশি প্রশ্ন আছে। এবার চলে আসি বৈশিষ্ট্য। প্রথমেই তো আমি বলেছিলাম যে এরা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ, বিষমপৃষ্ঠ, মানে সবই। আর একটা ছিল হচ্ছে অর্থহীন, অথে হচ্ছে অশাক, আর থতে হচ্ছে থ্যালোয়েড, রাইট? তাহলে প্রথমে আমি চারটা যেহেতু পড়িয়েছিলাম, তাহলে ওই চারটা লিখবা, যেখানে পারো সেখানে লিখবা। তাহলে আমি একটা টার্ম শেষ করলাম, লাইকেনের বৈশিষ্ট্য। বাট লাইকেনের বৈশিষ্ট্যের শুরুতে কিন্তু এটা লিখতেই হবে, লাইকেন হচ্ছে দ্বৈত সংগঠন। দ্বৈত মানে কি? মানে হচ্ছে দুই মানে কি? ছত্রাক, শৈবাল। তো দুইজনে একসাথে থাকলেই তো সংগঠন হবে, একটা মানুষ একাই তো সংগঠন করতে পারে না। এই জন্য লাইকেনকে বলা হয় দ্বৈত সংগঠন, কারণ ছত্রাক ও শৈবাল একসাথে থাকে। তাহলে আমরা আরেকটা পেলাম, কাঠামো। আমি বলেছিলাম যে শৈবাল তুল্য ছত্রাক বলা হয়, তাহলে আলটিমেট তার ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এটা আসলে একটা ছত্রাক, কারণ বেশিরভাগ অংশই হচ্ছে ছত্রাক, বেশিরভাগ অংশ ছত্রাক, খুবই অল্প পরিমাণ আছে শৈবাল। তো একটা মেসের কথা ভাবো, একটা হোস্টেলের কথা ভাবো, বা তোমার বাসার কথা ভাবো। তোমার বাসায় আছে 10 জন মানুষ, রান্না করে কিন্তু মা একা। তোমার বাসায় আছে 10 জন মানুষ, রান্না করে তোমার মার সাথে তোমার কাজের লোক, বাকি 8 জন। তো বাকি 8 জন হচ্ছে কি? শুধু খাচ্ছে, এরা হচ্ছে ছত্রাক। তো এই মানুষগুলা তোমার আম্মুকে এবং কাজের মহিলাকে বন্দি করে রেখে দিছে, মানে কাজ করতে হবে, ওরা হচ্ছে সংখ্যায় কম। তাহলে শৈবাল হচ্ছে সংখ্যায় কম। তাহলে দেখো কাঠামো শব্দটা থেকে আমরা কি পাই? ছত্রাক কাঠামো তৈরি করে। তুমি যেটা দেখছো লাইকেন, পুরোটাই ছত্রাক দেখতে পাচ্ছ। এরপর ছত্রাকের বিভিন্ন অংশের ফাঁকে ফাঁকে শৈবাল আবদ্ধ হয়ে থাকে। বোঝা গেল? তাহলে কাঠামো কে তৈরি করলো? প্রশ্ন এটা, লাইকেনের কাঠামো কে তৈরি করে? ছত্রাক। লাইকেনের যদি দিকে আমরা তাকাই, তাহলে আমরা কি দেখতে পাবো? ছত্রাক দেখতে পাবো, রাইট? তা লাইকেনের বেশিরভাগ অংশ কি? ছত্রাক। এবার চলে আসি বর্ণ। তোমার মাথায় প্রথম কোন জিনিসটা আসতেছে? যেহেতু এটা ছত্রাক তৈরি করেছে, তাহলে এটা হচ্ছে ছত্রাকের মতো, রাইট? ছত্রাক কি? ছত্রাক সাধারণত বর্ণহীন হয়। আর একটা হচ্ছে ধূসর, মানে বর্ণহীনটা যদি একটু সাদা কালো হয়ে যায়, এটাকে বলা হয় ধূসর। তাহলে আমরা বলতেই পারি যে এটা ঈষৎ ধূসর বা বর্ণহীন। ক্লিয়ার? কারণ আমরা কি দেখতে পাচ্ছি? ছত্রাক দেখতে পাচ্ছি। ওকে, এই পর্যন্ত শেষ। এবার চলে আসি আমরা, ভেতরে আছে শৈবাল। শৈবালে তো হচ্ছে বর্ণকণিকা আছে। তো এই বর্ণকণিকার জন্যই মাঝে মাঝে লাইকেনের বর্ণটা চেঞ্জ হতে পারে। তোমরা বলো তো যে প্রধান কারণটা কি? কেন লাইকেনের বর্ণ হলুদ, লাল, গোলাপি কিংবা কমলা হতে পারে? এর কারণটা কি? কমেন্টে বলো তো। একটা লাইকেন কেন অন্য বর্ণের হতে পারে? যদি আমরা দেখতে পাচ্ছি ছত্রাক, তাহলে সে ছত্রাকের বর্ণ হবে, কেন সে ভিন্ন বর্ণের হতে পারে?
কেউ কেউ খুব অসাধারণ আনসার করছো, তার মানে হচ্ছে তারা ছত্রাকে গিয়ে পড়াশোনা করছো, খুবই অসাধারণ। সঠিক আনসার কারা লিখছে আমি বলি তাদের কথা, যারা ভুল করছো এটা লজ্জা পাওয়ার কিছু নাই, ভুল করলে শিখতে পারবা। প্রথম যিনি কমেন্ট করেছেন তার নাম হচ্ছে রুদ্র। ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড কি? এটা হচ্ছে ক্যারট বা কমলা বর্ণের মতো। ক্যারট মানে কি? গাজর, গাজরের বর্ণ কি? কমলা। তাহলে ক্যারোটিন মানে কি? গাজরের মধ্যে যে বর্ণ থাকে তার নাম হচ্ছে ক্যারোটিন। ক্যারোটিনয়েড মানে কি? ক্যারোটিনের মতো। ক্যারোটিন যেহেতু কমলা বর্ণ, তাহলে কমলা বর্ণের মতো। তাহলে কিন্তু আমরা একটা বর্ণ পাচ্ছি। কোত্থেকে পাচ্ছি? ক্যারোটিনয়েড আছে বলে পাচ্ছি। কাদের থাকে এটা? ছত্রাকের থাকে। আমি বলেছিলাম কিন্তু তোমাদের ক্লাসের মধ্যে যে ছত্রাকে ক্লোরোফিল থাকে না, বাট অন্যান্য বর্ণকণিকা থাকতে পারে। এই জন্য ছত্রাকেরও বর্ণ কিন্তু মাঝে মাঝে ধূসর থেকে বা বর্ণহীন থেকে অন্য বর্ণ হতে পারে। তো ছত্রাকের বর্ণ দেখলেই ভয় পাওয়া যাবে না যে এটা ছত্রাক নয়। তাহলে ছত্রাকের ক্যারোটিনয়েড থাকে। তাহলে লাইকেনের যে বিভিন্ন কালারগুলো হওয়ার কারণ কিন্তু ছত্রাক। যদি শৈবালের জন্য হতো তাহলে সবুজ হতো। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে কিছু কিছু শৈবাল তো আছে অন্য রঙে, যেমন পাইরোফাইটা অগ্নি শৈবাল, ক্রাইসোফাইটা আছে, ক্রাইসোফাইটা মানে হচ্ছে বাদামি শৈবাল, তারপর হচ্ছে রোডোফাইটা আছে লোহিত শৈবাল। দেখো রোডোফাইটা তো এখানে থাকে না, পাইরোফাইটা তো এখানে থাকে না, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে থাকে। তাহলে ওগুলোর জন্য না, শৈবালের জন্যই। শৈবাল থাকছে, বাট এই বর্ণগুলো দেখার কারণ হচ্ছে শৈবাল নয়, ছত্রাক, ছত্রাকের ক্যারোটিনয়েড। ক্লিয়ার? সঠিক আনসার কারা কারা করছো? রুদ্র, রিদিকা ইসলাম, আয়দা হাসান, ভাই হলুদ লাল নীল কিভাবে হয়? দেখো ক্যারোটিনয়েড টার্মটা আসলে শুধু কমলার কথা বলছে না, এটা একটা ব্যাপক টার্ম। ক্যারোটিনয়ের জায়গায় হয়তো হচ্ছে ক্যারোটিনের জায়গায় অন্য অন্য বর্ণকণিকাও থাকে, সবগুলোকে একসাথে বলছে ক্যারোটিনয়েড। তো এইটা আমরা পাবো হচ্ছে যখন আমরা উদ্ভিদের শারীরতত্ত্ব পড়বো, তখন আমরা বিস্তারিত পাবো কেন অন্য অন্য বর্ণ হতে পারে, তখন আমি বলে দেবো এটা। ঠিক আছে? আর এখানে যে ক্যারোটিনয়েড শব্দটা বলছিল ছত্রাকে গিয়ে, ওটা আসলে অন্যান্য বর্ণকণিকাগুলো সবগুলোকে নিয়ে একসাথে বলছিল, ওটা একটা বিস্তৃত টার্ম। স্বভোজী সবথেকে বেস্ট হয়, তোমরা কিভাবে লিখবা এটা আমি একটু পরে বলছি। স্বভোজী, শৈবাল আছে, খাবার তৈরি করছে, বাজার করছে কে? ছত্রাক। শেষ। জনন, তো জননটা আমি একটু পরে বলছি, কারণ জননটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। জন্মস্থান, তাহলে জন্মস্থানের ক্ষেত্রে লিখবা সব জায়গায়। তারপর জায়গাগুলোর নাম বললাম, মরু, কাঁচ, গাছের বাকল, পুরাতন ইটের দেয়াল, টাইলস, সবখানেই হতে পারে। তাহলে জন্মস্থান শেষ। এবার চলে আসি আমরা রাইজাইন। হোয়াট ইজ রাইজাইন? রাইজাইন নিয়ে তোমাদের বইতে ভুল লেখা আছে, রাইজাইন নিয়ে তোমাদের বইতে ভুল লেখা আছে। তোমরা তো জানো রাইজাইন শব্দটা দেখিয়ে মনে হচ্ছে এটা রাইজয়েড। রাইজোম বা রাইজয়েডের কথা মনে পড়ছে, বাট এটা সহজ করে বলি, তাহলে এটা রাইজোম বা রাইজয়েড। ক্লিয়ার? তো রাইজোম বা রাইজয়েড কি? মূলের মতো। লুক, সে যদি মাটিতে থাকে তাহলে নিচের দিকে সে এগুলো তৈরি করে। এইটা দ্বারা সে কী করে? তোমাদের মনে হতেই পারে যে মূল দ্বারা পানি শোষণ করে, মাটির নিচ থেকে লবণ শোষণ করে নিয়ে যায়, বাট এই মূলটা পানিও শোষণ করে না, লবণও শোষণ করে না। তাহলে তার কাজ কি? তার কাজ হচ্ছে নোঙরের মতো জিনিসটাকে একটা জায়গায় স্থির করে ধরে রাখে।
তাই না? শিকড়ের কাজ শুধু পানি আর খাবার নিয়ে যাওয়া, পানি আর লবণ নিয়ে যাওয়া না, শিকড়ের মতো সে আঁকড়ে ধরে রাখে। আচ্ছা, ওকে একটু চা কফি করতে বলো তো। রাইজয়েন, তালের দিপা হচ্ছে বহুকোষী রাইজয়েডের মতো দেখতে। এরা পানি পুষ্টি শোষণ করে না, এরা লাইকেনকে মাটির সাথে বা কোনো বস্তুর সাথে দৃঢ়ভাবে আটকে রাখে। ঠিক আছে, শেষ। বায়ু দূষণ সংবেদনশীলতা, তো এটা যেহেতু এখানে পড়াচ্ছি, তাহলে আমি যে এখান থেকে উপকারী দিকটা থেকে এটা মিশিয়ে দিলাম। ভালো করে খেয়াল করে, এটা পরীক্ষায় আসে। সেটা হলো লাইকেনকে কেন পরিবেশ দূষক বা দূষণ ইন্ডিকেটর বলা হয়। দুটো আমি শব্দ এখানে লিখেছি, তো আমি তোমাদের যেভাবে প্রশ্ন দিতে পারি সেটা আমি এখনই আলোচনা করে রাখি। সেটা হলো দূষক শব্দটা ভুল, দূষক লেখা যাবে না, পরিবেশ দূষণ ইন্ডিকেটর। মানে পরিবেশে যে দূষণ হচ্ছে সেটা সে নির্দেশ করতেছে যে পরিবেশটা খুব খারাপ, পরিবেশটা খুব ভালো। কেমনে বুঝবো আমরা? একটা লাইকেনের দিকে তাকালেই বুঝবো। কিভাবে বুঝবো একটু পরে বলছি। যদি দূষণটা বাদ দিতাম, পরিবেশ দূষক সূচক যদি হতো, তাহলে আমরা বলতে পারি যে লাইকেনটা পরিবেশ দূষণ ঘটায়। আসলে লাইকেন পরিবেশ দূষণ ঘটায় না। তাহলে দূষক শব্দটা আমরা মিশিয়ে দিচ্ছি। ক্লিয়ার? কিভাবে? তোমরা তো জানোই ছত্রাক কী করে, বায়ুমণ্ডল থেকে পানি নিয়ে আসে আর কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে। তো এদের আরেকটা স্পেশালিটি হচ্ছে বায়ুমণ্ডলে ভাসমান যে সালফার ডাইঅক্সাইড আছে, SO2 সালফার ডাইঅক্সাইড 1, 2 নম্বর হচ্ছে কোনো থেকে যদি তেজস্ক্রিয়তা যদি আসে কিংবা তেজস্ক্রিয় মৌল যদি মাটিতে থাকে, সেটা শুষে নেয়। গাছে থাকলে গাছ থেকে নিয়ে নেয়। গাছ কোত্থেকে নিবে? গাছ মাটি থেকেই নিবে। মাটিতে কিভাবে আসলো? তুমি আশেপাশে কোনো কারখানা করে রাখছো, সেখান থেকে দূষিত পদার্থগুলো আসছে, ঠিক না? হেভি মেটাল, ভারী ধাতু যেগুলো আছে, এগুলো তো পরিবেশের জন্য খুব খারাপ। তাহলে তুমি কারখানা করলা, তুমি ব্যবহার করলা, তুমি মাটিতে ফেলে দিলা, উদ্ভিদ নিয়ে নিল, উদ্ভিদ থেকে টেনে কে নিয়ে নিল? এটা লাইকেন টেনে নিল। আবার আরেকভাবে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের ওই বাতাসের মধ্যেও কিন্তু হেভি মেটাল তেজস্ক্রিয়তা থাকতে পারে, ওটাও সে টেনে নিতে পারে। তাহলে গাছের মাধ্যমেও নিতে পারে, বায়ুমণ্ডল থেকেও নিতে পারে। শেষ পর্যন্ত কোথায় গেল? লাইকেনের শরীরের ভেতরে গেল, ঠিক না? আর লাইকেন হচ্ছে টিস্যুর মতো, সে সব শুষে নেয়। লাইকেন হচ্ছে বাংলা সিনেমার ওই যে অঞ্জু ঘোষের মতো। অঞ্জু ঘোষ কী করে? ইলিয়াস কাঞ্চনের পায়ে যখন বিষাক্ত সাপ সবল মারে, সে তো রাজার বেটা, ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে অঞ্জু ঘোষ বেদেনি। সে এসে বলে, রাজা আমি হচ্ছে, রাজা ডেকে নিয়ে এসে তারে অঞ্জু ঘোষে বলে, তুমি যদি আমার সন্তানকে বাঁচাইতে পারো, তুমি যা চাও আমি তাই দেব। তো অঞ্জু ঘোষ তো ভালোবাসার প্রতিদান হিসাবেই করে। সে ইলিয়াস কাঞ্চনের পাথে বিষ নিয়ে এসে তুলে ফেলার পর রাজা বলে, তোমাকে আমি কি দিব, কি চাও তুমি? ইলিয়াস কাঞ্চনকে চাই। রাজ্য চাও না কি চাও? আর সে বলে ইলিয়াস কাঞ্চনকে চাই। তো যাই হোক, এই অঞ্জু ঘোষের মতো হচ্ছে টিস্যু পেপারের মতো হচ্ছে লাইকেন, শুষে নিচ্ছে। অঞ্জু ঘোষের মতো বিষ তুলে নিচ্ছে, নেওয়ার পর কী করে? বিষ খেলে তো নীল হয়ে যায়, মারা যাবে না? তাহলে লাইকেনগুলো মারা যায়। সালফার ডাইঅক্সাইড, তেজস্ক্রিয় মৌল এবং ভারী ধাতু, এই তিনটার উপস্থিতি বেশি ঘটলে পরিবেশে লাইকেনগুলো মারা যায়। তাহলে আমরা যদি আশেপাশে দেখি যে হঠাৎ করে লাইকেনগুলো সব মারা যাচ্ছে, আমরা যদি কখনো দেখি যে গ্রামে লাইকেন বেশি, শহরে লাইকেনগুলো কই গেল? পরিবেশ তো দূষিত, পরিবেশের মধ্যে হেভি মেটাল আছে, সালফার ডাইঅক্সাইড আছে। তো এত বেশি থাকলে লাইকেন কি বাঁচতে পারবে? টিস্যু তো নষ্ট হয়ে যায় একবারই, মারা গেছে। দেখছো, তোমরা বিষাক্ত করছো পরিবেশ আর মারা যাচ্ছে লাইকেন। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারি না এখানকার পরিবেশ খুব খারাপ,
এই হচ্ছে পরিবেশ দূষণ ইন্ডিকেটর বা পরিবেশ দূষণের সূচক আমরা দেখতে পাই। যদি খুব বেশি লাইকেন থাকে পরিবেশ ভালো, কমে যাচ্ছে পরিবেশ খারাপ হচ্ছে, কম আছে পরিবেশ খুবই খারাপ বাট একেবারে খারাপ হয়ে যায়নি, লাইকেন নাই, তার মানে এই পরিবেশে মানুষও আর থাকতে পারবে না, তাই না? সব শেষ, এবার জনন নিয়ে আমরা কথা বলি। আচ্ছা, আমরা ক্লাসের হচ্ছে মধ্য পথ অতিক্রম করে চলে আসছে, পরেগুলো খুব সহজ। জনন একটু ভালো করে খেয়াল করো, না হলে আমি প্রশ্ন করলে তোমরা উত্তর করতে পারবা না। লাইকেনে কি কি থাকে? ছত্রাক, শৈবাল। কিভাবে থাকে? এইভাবে। তোমরা কি খেয়াল করতেছো আমি যে এই জিনিসটার জন্য গুরুত্ব দিতে বললাম? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও তো। খুব ইম্পর্ট্যান্ট, এই জন্য আমি এটা একটু গুরুত্ব দিয়ে বলা যাচ্ছে। আচ্ছা, দেখো আমি এখন যেটা পড়াতে যাচ্ছি এটা হচ্ছে অল অ্যাবাউট বেসিক। তাহলে যদি তুমি একটু অমনোযোগী হও এটা বুঝতে পারবে না। এটা হচ্ছে ছত্রাক, এইটা হচ্ছে ভেতরে ছোট্ট একটা বিন্দু, এটা হচ্ছে শৈবাল। আমি কিন্তু বলেছিলাম শৈবাল হচ্ছে এক কোষী। শৈবাল হচ্ছে এক কোষী, তাহলে একটা মাত্র কোষ। খেয়াল করো তো, একটা মাত্র কোষ, তাহলে সে যদি কখনো স্পোর উৎপন্ন করতে চায়, এখান থেকে সে স্পোর উৎপন্ন করলো ওই কোষটা থেকে, তাহলে সে কি করবে? অযৌন জনন করবে, রাইট? কার কথা বলছি আমি? ভেতরে শৈবালের কথা বলছি। এক। 2 নম্বর হচ্ছে শৈবালটা যদি যৌন জনন ঘটাতে চায় তাহলে তাকে কি লাগবে? ডিম্বাণু লাগবে প্লাস শুক্রাণু লাগবে, ঠিক কিনা? তাহলে এইরকম অবস্থা হলে সে কিন্তু পারবে। ধরা যাক এখান থেকে সে ডিম্বাণু পেল, এখান থেকে সে এই কোষটা থেকে সে শুক্রাণু পেল, কারণ একটা কোষ থেকে কখনোই ডিম্বাণু এবং শুক্রাণু উৎপন্ন হতে পারে না। কিন্তু আমরা জানি এটা কয় কোষী? এক কোষী। তাহলে আমরা যে কোনো একটা মিশাই দিই, ভালো করে খেয়াল করো, এটা মিশাই দিলাম, এই দুইটা যে কোনো একটা মিশাই দেবো, ধরা যাক এটা মিশাই দিলাম, তাহলে শুধু কি উৎপন্ন হবে? ডিম্বাণু। শুক্রাণু উৎপন্ন হতে পারছে? আচ্ছা, ধরা যাক এটা থেকে শুক্রাণু উৎপন্ন হয়, তাহলে শুধু শুক্রাণু উৎপন্ন হচ্ছে, ডিম্বাণুটা কি উৎপন্ন হচ্ছে? হচ্ছে না। তাহলে শুক্রাণু ডিম্বাণু দুইটা যদি উৎপন্ন না হয় তাহলে যৌন জনন হবে? হবে না, যৌন জনন হবে না। তাহলে এখন যদি তোমাদের কখনো জিজ্ঞেস করা হয় যে ভেতরে যে শৈবাল আছে, শৈবাল কোন প্রক্রিয়ায় জনন ঘটায়, সংখ্যা বৃদ্ধি করে? অযৌন জনন প্রক্রিয়ায়, ঠিক আছে? এবার আমরা ছত্রাকের ব্যাপারে খেয়াল করি। দেখো পুরোটাই কিন্তু একটা ছত্রাক, তাহলে সে যদি চায় এখান থেকে যে কোনো একটা কোষ থেকে স্পোর তৈরি করতে পারবে, তাহলে অযৌন জনন ঘটাচ্ছে। 2 নম্বর হচ্ছে সে এখান থেকে শুক্রাণুর মতো উৎপন্ন করলো, এখান থেকে সে একটা ডিম্বাণু উৎপন্ন করলো, তাহলে এই দুটো মিলিত হয়ে কি হলো? যৌন জনন, কারণ পুরোটাই তো ছত্রাক, তাহলে যে কোনো জায়গা থেকে সে দুইটা গ্যামিট উৎপন্ন করতে পারবে। আবার ধরা যাক হঠাৎ করে একটা শেয়াল কিংবা একটা নেকড়ে কিংবা রেইনডিয়ার কিংবা যে কোনো প্রাণী, বন্য প্রাণীর কথা বলছি আমি, কিংবা গবাদি পশুর কথা বলছি, একটা গাছের মধ্যে লাইকেন হয়েছে, সে লাইকেনটাকে কামড় দিছে, কামড় দিলে লাইকেনটা কি হবে? ভেঙে যাবে না?
ভেঙে যাবে কিনা, তাহলে লাইকেনটা ভেঙে গেল, তাহলে কয়েক টুকরা এদিকে আসলো। তাহলে এইটা থেকে আমরা তো জানি ছত্রাকের একটা দেহের অংশ থেকে কিন্তু একটা ছত্রাক নতুন তৈরি করতে পারে। তাহলে অঙ্গ থেকে কি হলো, এটা অঙ্গজ জনন, তাই না? তাহলে ছত্রাক অঙ্গজ জনন ঘটায়। তাহলে অঙ্গজ জনন ঘটানোর জন্য কিভাবে এরা ভেঙে যায় বইতে নাই, তারপরও আমি বলি। এটা হচ্ছে গবাদি পশু কিংবা বন্য পশুর কামড়, বাইট দিলে 1, 2 নম্বর যদি উইন্ড ফ্লো হয়, বাতাস যদি যায়, বাতাসে লাগলে ছোটোখাটো শরীরের টুকরা ভেঙে যেতেই পারে, উড়ে যেতেই পারে, পারে না? তাহলে ওই ভাঙাটা থেকে আরেকটা লাইকেন তৈরি হলো বা আরেকটা ছত্রাক তৈরি হলো, তাহলে অঙ্গজ জনন করতে পারবে। তোমাদের বইতে একটা কথা বলা আছে, প্রোগ্রেসিভ ডেথ অ্যান্ড ডিকে। প্রোগ্রেসিভ ডেথ অ্যান্ড ডিকে, প্রোগ্রেসিভ মানে কি, যেটা বাড়তেছে বাড়তেছে। তাহলে একটা শৈবাল ধরা যাক, ডেথ মানে একটা মরণটা যাচ্ছে, তার এই অংশটা মরতেছে, এই অংশটা মরতেছে, এই অংশটা মরতেছে, ঠিক আছে? ডিকে মানে পচে যাচ্ছে, ধরা যাক এগুলো পচে গেছে। এখন খেয়াল করে দেখো তো এই লাইকেনটা কতটা টুকরা হয়ে গেল। কোনো জিনিস যদি পচে যায়, মরে যায়, মরতেই সে পচে যাচ্ছে, যাইতে যাইতে একটা সময় দেখা যাবে অনেকগুলো টুকরা আলাদা আলাদা হয়ে গেল। তাহলে প্রত্যেকটা টুকরা থেকে কিন্তু সে কী করতে পারবে, আর একটা লাইকেন তৈরি করতে পারবে, বা প্রত্যেকটা টুকরা থেকে এই ছত্রাকগুলো আরেকটা ছত্রাক তৈরি করতে পারবে। তাহলে টুকরা মানে কি, অঙ্গ, অঙ্গের একটা অংশ না? এটা হচ্ছে অঙ্গজ জনন। ক্লিয়ার? প্রোগ্রেসিভ ডেথ অ্যান্ড ডিকে, ক্রমাগত মৃত্যু এবং পচন থেকেও এরা জনন ঘটায়। তোমরা কি সবাই বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও, আমি প্রশ্ন করি, দেন আমরা বাকি টপিকে চলে যাব। প্রশ্ন 1, ছত্রাক লাইকেন কোন প্রক্রিয়ায় জনন ঘটায়? আচ্ছা, আরেকটা বলে রাখি, এটা হচ্ছে একটা ছত্রাকের কোষ, এক কোষী হোক আর বহুকোষী হোক। আমি কিন্তু যখন এটা হচ্ছে একটা শৈবালের কোষ, এক কোষী হোক বহুকোষী হোক। আমি যখন শৈবাল এবং ছত্রাক টপিকটা শুরু করি, প্রথম দিনেই কিন্তু আমি বলেছিলাম যে এক কোষী হলেও সমস্যা নাই, এই কোষটা বিভাজনের মাধ্যমে আরেকটা কোষ তৈরি করতে পারে না? তাহলে এটা হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি। তাহলে এটা একটা জনন। কি জনন? কোষ বিভাজনের মাধ্যমে জনন। আমি বলছিলাম না যে মা বলে তার সন্তানকে, এখনো গেলি না, মানে আলাদা হলি না আমার শরীর থেকে? ইউগ্লেনা হচ্ছে একটা শৈবাল, সে কোষ বিভাজনের মাধ্যমে জনন ঘটায়। হোক না এক কোষী, সমস্যা কি? সে তো কোষ বিভাজনের মাধ্যমে জনন ঘটাতে পারবে। তাহলে কোষ বিভাজনের মাধ্যমে যে জনন, সেটাও কিন্তু হচ্ছে অঙ্গজ জনন। তাহলে কিন্তু আমরা, সমস্যা কি? শৈবালের কিন্তু আমরা 2টা জনন পেলাম, এর আগে একটা বলেছিলাম, এই যে এখন একটা বললাম। এখন তোমরা এই 2টা টপিক লেখো আনসার কমেন্টের মধ্যে।
আয়েশা রহমান প্রশ্ন করেছো, স্যার আলাদা দুইটা এককোষী শৈবাল কেন যৌন জনন করতে পারবে না? সেটা হলো, দেখো আমি কিন্তু ছবিতে দিয়ে দিয়েছিলাম যে এটা একটা গোলক ধাঁধার মতো। এখানে একটা বন্দি, এখানে একটা বন্দি, ছত্রাকের দেহের ফাঁকে ফাঁকে বন্দি। তাহলে সে যদি শুক্রাণু উৎপন্ন করে, এই শুক্রাণুটাকে সাঁতার কেটে যাইতে হবে কোথায়? এর কাছে। এর শরীরের ভেতরে কি পানি আছে? পানি নাই। সাঁতার কাটার সুবিধা আছে? নাই। আর আমরা তো জানি যে শৈবালের গেমিটগুলাতে দুইটা করে ফ্লাজেলা আছে যারা পানিতে সাঁতার কাটে। তো পানিই নাই, এ যদি তৈরিও করে তাহলে কিভাবে এর সাথে মিলিত হবে? এও বন্দি আলাদা আলাদা কারাগারে আছে, আলাদা আলাদা সেলের ভেতরে আছে, তাই না? আরেকটা প্রশ্ন ছিল, শৈবালে কি অঙ্গ জনন করতে পারে না? আমি তো বললামই যে শৈবালে অঙ্গ জনন করতে পারে কোষ বিভাজনের মাধ্যমে। লাইকেনে বহুকোষী শৈবাল অংশ নিলে কি সমস্যা হতে পারে? সব থেকে মানে তুমি যদি খালি হাতে চুরি করতে যাও তাহলে তুমি কি করো? তোমার একটা পকেট আছে, এই পকেটের মধ্যে একটা জিনিস রাখলা, এই পকেটের মধ্যে একটা জিনিস রাখলা, এই পকেট আছে, এখানে একটা জিনিস রাখলা, তাই না? তাহলে তুমি কি করবা? তুমি যে লম্বা সামিয়ানা, একটা দোকানে গেছো, বিশালটা সামিয়ানা পড়ে আছে, তুমি সামিয়ানাটা এই পকেট থেকে নিয়ে ঘাড়ের উপর দিয়ে নিয়ে এই পকেটে রেখে দিবা না। তাহলে ছত্রাক তো শৈবালকে বন্দি করে রাখছে, তাহলে সব থেকে সুবিধা হয় কি প্রত্যেকটা ছেলে আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় রেখে দেওয়া। এই জন্য এক কোষিটা সব থেকে বেটার। আরেকজন প্রশ্ন করেছো, ফজলুল হক প্রশ্ন করেছো, ভাই শৈবালের পুংগ্যামেট আর ছত্রাকের স্ত্রী গ্যামেটকে মিলিত হতে পারে কি না? পারে। অ্যাডাল্টারি, এটা পরকীয়া, এটা অপরাধ। তো জীব বিজ্ঞানের ব্যাপারে বলে রাখি, যদি কখনো শোনো গরুর পেটে মানুষের বাচ্চা জন্ম নিয়েছে, তার মানে কি বেস্টিয়ালিটি হয়েছে? হোয়াট ইজ বেস্টিয়ালিটি? বেস্টিয়ালিটি হচ্ছে সেক্সুয়াল পারভার্সন। মানুষ তার নিচু জাতের প্রাণীর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স। এটা কিন্তু হচ্ছে ফরেন্সিক মেডিসিনের পড়া, মেডিকেলে গিয়ে তোমরা পাবা। তো আজকে তোমাদের কাছে শব্দগুলো অড লাগতে পারে, তো মাঝে মাঝে কিন্তু পত্রিকায় আসে গরুর পেটে মানুষের বাচ্চা, আসে না? ছাগলের পেটে মানুষের বাচ্চা। তো এগুলা কি জীবনে ঘটতে পারে? পারে না। কারণ প্রত্যেকটা কোষ আর একটা কোষকে চিনে নেয় কিন্তু প্রোটিন দেখে। প্রোটিন, এই কোষের প্রোটিনটা কেমন, এই কোষের প্রোটিনটা কেমন, এই যে জায়গায় আমার বসতে দিবে ওই জায়গার প্রোটিনটা প্লাস রিসেপ্টর সাইট বলা হয় এটাকে, যেখানে রিসিভ করে, যে সাইটে বা যে এলাকায় রিসিভ করে। তাহলে এ যখন যাবে, গিয়ে দেখবে যে আমার রিসেপ্টর সাইট আছে কিনা। 2 নম্বর হচ্ছে আমার সাথে তার মিলছে কিনা। প্রোটিন কেন প্রোটিনটা চেনে, কেন কার্বোহাইড্রেট চেনে না, তাই না? শর্করা কেন শর্করাকে চেনে না, সেটা আগে বলি। শর্করা তো হচ্ছে গ্লুকোজ 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 থাকে। তাহলে আরেকটা আমরা পেলাম গ্লুকোজ প্লাস গ্লুকোজ প্লাস গ্লুকোজ প্লাস গ্লুকোজ। এটা হচ্ছে মানুষের শুক্রাণু, এটা হচ্ছে ছাগলের ডিম্বাণু। যদি শর্করা দ্বারা তৈরি হতো শুক্রাণু এবং ডিম্বাণু, তাহলে দেখো এর সাথে মিলে যাইতেছে, তাহলে এই দুটা ক্রস হবে, ছাগলের পেটে মানুষের বাচ্চা হবে, তাই না? ঠিক তেমনি গরুর পেটেও যে ডিম্বাণু আছে সেও কিন্তু ওই গ্লুকোজ দ্বারাই হতো, কারণ শর্করার যে চেইনগুলো আছে সবগুলো কিন্তু গ্লুকোজ দ্বারা তৈরি, বন্ধনগুলো আলাদা বাট গ্লুকোজ দ্বারা তৈরি। তাহলে দেখা যেত মানুষের শুক্রাণু গরুর ডিম্বাণুটাকেও চিনে নিত, এর সাথেও মিক্স হতো, এর সাথে মিক্স হতো, তাহলে মানুষের বাচ্চা সবার পেটে পাওয়া যেত। তো কেন যায় না একটু চিন্তা করো তো। আমি এটা শর্করা ছিল আগে, বাদ দিয়ে এখন আমি প্রোটিন করলাম।
প্রোটিন করলাম, তাহলে দেখা যাচ্ছে এখানে আছে গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিড, এখানে আছে অ্যালানিন, এখানে আছে ভ্যালিন, এখানে আছে থ্রিওনিন। কারণ অ্যামাইনো অ্যাসিড তো আলাদা আলাদা, অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড সবাই মিলে প্রোটিন তৈরি করে। এর ক্ষেত্রে দেখা গেল গ্লাইসিন এরও আছে, এখানে অ্যালানিন এখানে আছে, এখানে ভ্যালিন না, এখানে আছে ট্রিপ্টোফ্যান, এখানে থ্রিওনিনও ধরা গেল আছে। এর সাথে কি এর মিল আছে? দেখো এই জায়গায় গিয়ে আলাদা। তাহলে কখনো মানুষের শুক্রাণুর সাথে ছাগলের ডিম্বাণুর মিল হবে না, কারণ ভিন্ন ভিন্ন প্রোটিন দ্বারা তৈরি। একটা প্রোটিন আর একটা প্রোটিনকে শনাক্ত করে কিভাবে? অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স দেখে। আশা করি বুঝতে পেরেছ কেন ছত্রাকের স্ত্রী গেমিটের সাথে শৈবালের পুং গেমিটের মিলন হবে না। আমি যেটা বললাম কারা বোঝে নাই? এটার উত্তর কি দেখো, ছত্রাক যেহেতু বেশিরভাগটা জিনিস পুরোটাই লাইকেনের, তাহলে এখানে তিনটাই পাবো আমরা, অঙ্গজ, যৌন, অযৌন। শৈবাল যেহেতু কম, তাহলে এখানে দুইটা পাবো। কোনটা পাবো না? যৌনটা পাবো না। কেন পাবো না বলছি তো, যৌন যে গেমিটগুলো আছে, গেমিটগুলো সাঁতার কাটার জন্য ফ্লাজেলা লাগে, যাইতে হয়, তাই না? পাশের কম্পার্টমেন্টে যাওয়ার কোনো রাস্তা নাই, পানি নাই সাঁতার কাটার জন্য। ও বলে রাখি, তো যদি এইরকম দেখা যায় যে সত্যিই ছাগলের যে বাচ্চাটা হয়েছে দেখতে কিছুটা মানুষের মতো, তার মানে এটা কি মানুষ? ছাগলটা যেভাবে জন্ম নেয় মানুষটা ওভাবেই জন্ম নেয়, ছোট ডিম্বাণু, মানে জাইগোট, ওরাও জাইগোট। তোমরা দেখবা যে বিবর্তন নিয়ে যে চ্যাপ্টারটা আছে জুলজিতে, ওখানে গিয়ে দেখবা যে ভ্রূণগত মিল আছে, ভ্রূণটা ধীরে ধীরে তৈরি হচ্ছে, তাদের সাথে আমাদের সাথে, তিমি মাছের সাথে, ক্যাঙ্গারুর সাথে সবার মিল আছে। ওরাও জাইগোট, আমরাও জাইগোট, আমরা একটু বড় হচ্ছি, ওরা একটু বড় হচ্ছে, আমাদের আকার যেমন হচ্ছে ওদেরও হচ্ছে, আর একটু বড় হচ্ছে, সেম হচ্ছে। এখন যদি ছাগলটা অ্যাবর্শন, ছাগলের বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল, তার বিকৃত হবে কি না? মানুষেরও ডেলিভারি হলেও তো বিকৃত একটা সন্তান জন্ম নেবে, কারণ এখনও তো পূর্ণতা পায়নি। মানুষের সাথে ছাগলের মিলে গেল, এর মানে কি ছাগলের পেটে মানুষের বাচ্চা? না, এটা হচ্ছে বিবর্তনগত মিল, ভ্রূণতাত্ত্বিক মিল। তাহলে যেটা আসলে দেখা যায় ওটা কিছু না, ওটা বিকৃত, একটা ভ্রূণ জাস্ট বড় হয়েছে, ওটা এখন পরিপূর্ণ হয়নি। মিল থাকতেই পারে। লাইকেনের শৈবালে কুড়ি সৃষ্টির মাধ্যমে জনন সম্ভব কিনা? কুড়ি তো সবাই সৃষ্টি করে না, সাইফুল আছে যে কুড়ি কলস, তাই না? প্রোটোসাইফন আছে কুড়ি তৈরি করে, কিন্তু সাইফন তো লাইকেন তৈরি করে না। তাহলে কুড়ি সৃষ্টির মাধ্যমে অঙ্গ জননেরও কোনো ব্যাপার নাই এখানে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তোমাদের একটা ব্রেক নেই আমি, 5 মিনিটের। ফোন দাও। 5 মিনিটে তোমাদের যা ইচ্ছা তাই করো, খানা পিনা যারা করতেছিল দ্রুত খেয়ে ফেলো। 5 মিনিট পর আমরা আসবো। পাঁচ মিনিট কেবল শুরু হলো, 5 মিনিট পর আসতেছি আমরা। ফ্যান দেয়, ফোন যখন পড়ে লাগে বাতাসে থাকতে হবে।
ব্রেকের পর আমরা আবার ফিরে আসছি। আমরা এই বেসিকগুলো শেষ করব, বেসিকগুলো শেষ করার পর আমাদের ক্লাস শেষ। অ্যাগারিকাস সম্পর্কে আমি পড়াইনি, আগামীকালকে আমি 1 ঘন্টার একটা ক্লাস নেব অ্যাগারিকাস নিয়ে, 10টা থেকে 11টায় সবাই লাইভে জয়েন করবা। আমরা এখন দেখব পারস্পরিক নির্ভরশীলতা। ছত্রাক এবং শৈবাল একসাথে আছে লাইকেনে, তারা কিভাবে পরস্পরের উপর নির্ভর করছে। দেখো আমি এখানে কয়টা শব্দ লিখে রাখছি। একটা হচ্ছে ফটোবায়ন, সরি হ্যালোটিজম। প্রশ্ন আসবে হ্যালোটিজম থেকে, তোমাদের রিটেনে এটা আসতে পারে এইচএসসি ফাইনালে। আবার এমসিকিউ আকারে আসতে পারে যে লাইকেনে ছত্রাক এবং শৈবাল থাকে, তাদের পারস্পরিক যে মিথজীবিতা আছে এটা একটা স্পেশাল মিথজীবিতা, এর নাম কি? হ্যালোটিজম। কিভাবে দেখাই আমি? তোমরা তো জানো ছত্রাক থাকে আর শৈবাল থাকে কোথায়? লাইকেনে, ঠিক আছে? দেখো ফটো মানে হচ্ছে আলো, রাইট? আর বায়ো মানে হচ্ছে জীব। অর্থাৎ ছত্রাক এবং শৈবাল মিলে তৈরি করে লাইকেনের মধ্যে একজন আছে যে আলোটা গ্রহণ করে। তার আলো গ্রহণ করে মানে কি? সালোক সংশ্লেষণ করে। সালোক সংশ্লেষণ মানে কি? যে খাদ্য প্রস্তুত করে। ক্লিয়ার? তাহলে দেখো এই হচ্ছে আলো গ্রহণ করে, আলো মানে হচ্ছে ফটো। তাহলে এই জীব বা এই বায়োটা হচ্ছে ফটোবায়ন্ট। শৈবাল অংশটুকু দেখো, শৈবাল মানে ছত্রাক মানে হচ্ছে মাইকো। তোমরা তো জানো মাইকোলজি ছত্রাক বিদ্যাকে বলা হয়। তাহলে ছত্রাক হচ্ছে ছত্রাকের মতোই জীবনযাপন করে। এতক্ষণ আমরা বলেছি যে এরা যেহেতু মিউচুয়াল বা মিথজীবী, কেউ কাউরে ক্ষতি করে না, বাট ক্ষতি কিন্তু করে, অল্প হলেও করে। কি করে একটু পরে আমি বলতেছি। তাহলে ছত্রাককে আমরা বলবো মাইকো বা ছত্রাক। এই জীবটা, এটা যেহেতু জীব, তাহলে মাইকো জীব বা মাইকোবায়ন। তাহলে এই হচ্ছে ফটোবায়ন, এই হচ্ছে মাইকোবায়ন। তাহলে ফটোবায়ন এবং মাইকোবায়ন দুইটা জীব একসাথে থাকে, দুইটা প্রজাতি একসাথে থাকে, এরপর তারা লাইকেন গঠন করে। ক্লিয়ার? তাহলে প্রশ্ন আসতে পারে লাইকেনে ফটোবায়ন্ট কে? শৈবাল আলো গ্রহণ করে খাবার তৈরি করছে লাইকেনের মধ্যে। তাহলে শৈবালকে আমরা কি বলতে পারি? যেহেতু আলো গ্রহণ করছে, তাহলে ফটোবায়ন্ট। বায়ো মানে হচ্ছে জীব বা জীবন, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তো এখন দেখো হ্যালোটিজম কি জিনিস। ধরা যাক এটা একটা হচ্ছে ছত্রাক, ঠিক আছে? এটা হচ্ছে ছত্রাক। তাহলে ছত্রাকের সাথে কে আছে? এটা হচ্ছে এককোষী শৈবাল, এরা একসাথে থাকছে, হচ্ছে লাইকেন। শৈবাল যদি খাবার তৈরি করে, খাবারটা কোথায় আছে বলো তো? খাবারটা কোথায় আছে? খাবারটা তো এর শরীরের ভেতরে থাকবে, তাই না মহিব? ঠিক কিনা? ক্লোরোফিল তো শরীরের ভেতরে আছে, তাহলে ওর সাইটোপ্লাজমে থাকবে। এখন দেখো এই ছত্রাকটা যদি খাবার খেতে চায় এর শরীর থেকে, তাহলে কি করবে? তার হাইফা দ্বারা এর শরীরের ভেতরে প্রবেশ করবে, করে খাবারটাকে শোষণ করে নেবে, শুষে নিবে। এর আগে কিন্তু আমি বলছিলাম পোষক দেহের ভেতর থেকে হাইফার মাধ্যমে ছত্রাক খাবার শুষে নেয়। নেওয়ার পর দেখো এই ভেতরে ফাঁকা আছে, সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজমের মাধ্যমে পরিবাহিত হয়, হচ্ছে না? তাহলে যখন লাইকেনে এরা দুইজনই থাকবে, তাহলে শৈবালের ভেতর থেকে তো সে শোষণের মাধ্যমেই খাবার নেবে। তাহলে শৈবাল কোষটা কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? তাহলে এ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে একে আমরা পরজীবী বলবো না? পরজীবী, যে জীবন ধারণের জন্য শৈবাল থেকে খাবার নিচ্ছে এবং শৈবালের ক্ষতি করছে।
কিন্তু আমরা তো বলছি যে কিছু কিছু তো সে দেয়, পানি দেয়, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে। কাকে? একে। তাহলে পুরোপুরি কিন্তু আমরা একে পরজীবী বলতে পারছি না, পুরোপুরি কিন্তু পরজীবী না, এর নাম হচ্ছে আংশিক পরজীবী। যদিও এরা মিথজীবী, পরস্পরের পাশাপাশি থাকে, একজন আরেকজনের উপর নির্ভর করে, কেউ কাউরে ক্ষতি করে না, তারপরে কিন্তু সে কিছুটা ক্ষতি করছে, এটা হচ্ছে আংশিক পরজীবী, ঠিক না? এই হচ্ছে ঘটনা। এবার চলে আসি হোয়াট ইজ হ্যালোটিজম। হ্যালোট, হ্যালোট মানে হচ্ছে কৃতদাস। হ্যালোট মানে হচ্ছে কৃতদাস। তাহলে হ্যালোটিজম মানে কি? কৃতদাসের মতো জীবনযাপন করা, তাই না? কৃতদাসের মতো জীবনযাপন করা। একটা লাইকেনের ভেতরে একটা ছত্রাক এখানে বসে আছে, খাবার তৈরি করছে দিনের পর দিন, সে চাইলেও যৌন জনন করতে পারছে না, চাইলেও সে আরেকটা শৈবালের কাছে যেতে পারছে না, তো সে কৃতদাসের মতো হয়ে আছে না? রান্নাবান্না তো করতে হচ্ছে। বন্দি হয়ে থাকা এক কথা, বন্দি হয়ে কাজ করা আর এক কথা। তাহলে কিন্তু আমরা একে বলতে পারি যে শৈবালটি ছত্রাকের ভেতরে কৃতদাস হয়ে আছে, তারা কৃতদাসের মতো জীবনযাপন করছে, কৃতদাসের মতো বা হ্যালোটের মতো জীবনযাপন করছে, এই জন্য একে বলা হ্যালোটিজম। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, শৈবাল এবং ছত্রাকের মধ্যে যে মিথজীবী সম্পর্ক আছে, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এর স্পেশাল নাম কি? এর একটা বিশেষ নাম আছে, নাম কি? হ্যালোটিজম। ঠিক আছে, শেষ? ওকে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? সবাই কি আমার কথা বুঝতে পারছো? এবার চলে আসি বাসস্থানের ভিত্তিতে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আরও একটা আছে না আকৃতিগত দিক থেকে, ওটা ইম্পর্টেন্ট নয়, তবে কেউ যদি পড়তে চাও পড়লে আমি তাকে বাধা দিব না, পড়তে পারো। ওইটা নিয়ে আমি টিফিনের মধ্যে ওটা নিয়েও লিখছি, তারা টিফিন থেকে ওটা পড়ে নিতে পারো, সহজ করে লেখা আছে। লাইকেন আমরা বিভিন্ন জায়গায় পেতে পারি, কাচের উপরও পেতে পারি, গাছের বাকলেও পেতে পারি, গরম বা গ্রীষ্ম প্রধান অঞ্চলেও পেতে পারি, শীত প্রধান অঞ্চলেও পেতে পারি, পাথরের উপরও পেতে পারি, বিভিন্ন জায়গায়। তাহলে এই যে বাসস্থানের ভিত্তিতে এসব লাইকেনকে কি বলা হয়? পাথরের উপর থাকলে তোমার এক নাম, মরুভূমিতে থাকলে তোমার নাম মরুজ, তুমি যদি গ্লুতে থাকো তাহলে তোমার নাম কি? এস্কিমো। তুমি যদি মরু অঞ্চলে থাকো তাহলে তুমি মেরুবাসী। সবাই তো মানুষ, তাই না? তার লাইকেন বিভিন্ন জায়গায় থাকলে বিভিন্ন রকম। লুক, টিফিনে সুন্দর করে আমি এটা বুঝিয়ে দিয়েছি, তো এখন যদি বুঝতে পারো খুব ভালো, সারা জীবন মনে থাকবে। না বুঝতে পারলেও, মানে অল্প বুঝতে পারলেও টিফিন থেকে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি উদাহরণগুলো পড়াবো না, উদাহরণগুলো মনে রাখার জন্য টিফিনে একটা ট্রিক দেওয়া আছে, কেউ একজন ছবি পোস্ট করে দেবা গ্রুপের মধ্যে। এটা এই জন্য আমি বোঝাচ্ছি কারণ এই জিনিসটা তোমরা বায়োলজি বই অনেকবার পাবা, এই শব্দগুলা পুরো শব্দটা না পাইলেও অর্ধেক পাবা। তাহলে আমি এখনই পড়িয়ে দিই, তাহলে একটা বেসিক ধারণা থাকবে, পরবর্তীতে পড়ালে সহজ মনে হবে, তাই না মুহিব? লুক, যদি কোর্টিকুলাস বলি আমরা একটা লাইকেনকে, তাহলে আমরা চিন্তা করব এই লাইকেনটা কোন জায়গায় পাই আমরা। দেখো নামটার ভেতরে দেখো সবার নামে কোলাস আছে, তার মানে একটা লাইকেনকে কোলাস বলা হয়, ঠিক আছে? কিংবা কোলাস শব্দের আরও একটা অর্থ আছে, সেটা হচ্ছে মানে ওই যে অবস্থান করে, ঠিক আছে, দেশি। হোয়াট ইজ কোর্টিক? দেখো এখানে লেখা আছে কোর্টি। কোর্টি, কোর্টি মানে হচ্ছে কর্টেক্স। তোমরা তো দুটো শব্দ জানো, কর্টেক্স এবং মেডুলা।
মেডুলা শব্দের অর্থ হচ্ছে, দেখো মতে মেডুলা, মতে হচ্ছে মজ্জা। তাহলে এটা যেটা কলম হয়, কলমের ভেতরে শীষটা থাকে, শীষটা হচ্ছে মজ্জা। মতে মজ্জা, মতে মেডুলা, তাহলে মেডুলা মানে হচ্ছে মাঝখানটা। তাহলে কর্টেক্স মানে কি? কর্টেক্স মানে এই যে বাইরে যে স্তরটা আছে এটা কর্টেক্স। তো উদ্ভিদের দেহে কর্টেক্স কোনটা? উপরে যে ছাল বাকলটা আছে এইটা তো, তাই না? তাহলে বাকলে যদি কখনো কোনো লাইকেন জন্মায় তাহলে তাকে আমরা কি বলবো? কর্টেক্সে জন্মেছে বা বহিঃস্তরে জন্মেছে, ঠিক না? এই যে তোমরা কিন্তু পড়বা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে পার্থক্য, টিস্যু ও টিস্যু তন্ত্রে গিয়ে, সেখানে দেখবা উপরে লেখা কর্টেক্স, নিচে লেখা মেডুলা। হোয়াট ইজ কর্টেক্স? কর্টেক্স মানে বাইরের স্তর, মেডুলা মানে কি? মতে মেডুলা, মতে মানে মজ্জা বা ভেতরের স্তর, ঠিক আছে? তাহলে উদ্ভিদের কর্টেক্সে জন্মাবে যে তার নাম কর্টিকুলাস। কর্টেক্স মানে কি? বাইরের স্তর। বাইরের স্তর মানে কি? বাকল। তাহলে বাকলে জন্মায় এরা, ঠিক আছে? এবার চলে আসি লিগনিকুলাস। লিগনিন শব্দটার সাথে লিগনিনের মিল আছে। লিগনিন তোমরা তো জানো, কাইটিন, সুবেরিন, লিগনিন বলে কিছু কথা আছে। তো উদ্ভিদ এইটা একটা আমরা কোষ নিলাম এখান থেকে, এটা একটা কোষ, উদ্ভিদ থেকে একটা কোষ নিলাম। কোষের যে প্রাচীরটা তোমরা দেখতে পাচ্ছ এই চারপাশে, আমরা তো জানি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। কারণ উদ্ভিদ কেন শক্ত? কোষ প্রাচীর আছে বলেই শক্ত। তাহলে কোষ প্রাচীরে ইট আছে, ইটের মতো কিছু আছে, এগুলোকে বলে সেলুলোজ। সেলুলোজ বা বিভিন্ন জিনিসগুলো থাকে পরস্পর সাথে সিমেন্টের মতো আটকে রাখার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ লাগে, তার মধ্যে একটা হচ্ছে লিগনিন। লিগনিন, তাহলে লিগনিন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, ধরা যাক তরল বা তরলের কাছাকাছি। তো তরল মানে কি? ভেজা, ঠিক কিনা? লিগনিন কোথায় থাকে? উদ্ভিদের কোষ প্রাচীরে। তাহলে এগুলো যদি কোষ হয় তাহলে আমরা কর্টেক্সেও কিন্তু কোষ পাবো না, এগুলোতেও ভেতরেও কোষ আছে, বাইরেও কোষ আছে, সারা শরীরটাই তো কোষ। তাহলে ওই যে কোষ আছে, কোষের প্রাচীরে আছে লিগনিন। তাহলে লিগনিন যেহেতু হচ্ছে রাসায়নিক পদার্থ, ধরা যাক তরল কিংবা অর্ধতরল, তরল কিংবা অর্ধতরল হলে উদ্ভিদের গাটা ভিজে যাবে, যাবে না? তাহলে উদ্ভিদের গা যদি ভেজা থাকে বা ভেজা কাঠ, ভেজা কাঠে লিগনিন থাকছে, তাহলে লিগনিকুলাস মানে কি? ভেজা কাঠের উপর যে সকল লাইকেন জন্মায়, ঠিক আছে? ভেজা কাঠের উপরে। তার লিগনিন হচ্ছে রাসায়নিক পদার্থ, থাকে কোষ প্রাচীরে, উদ্ভিদের কোষ প্রাচীরে। যেহেতু তরল বা অর্ধতরল এই জন্য ভেজা, তাহলে ভেজা কাঠে থাকে। এবার চলে আসি টেরিকোলাস। টেরি শব্দটা মনে হলেই কিন্তু তোমাদের মনে হয় টেরিটরি। সুন্দরবন হচ্ছে বাঘের টেরিটরি, মানে বাঘের এলাকা। তাস্কিনস টেরিটরি বলে একটা রেস্টুরেন্ট আছে, মানে কি? ওর তাস্কিনের এলাকা, তাই না? তাহলে টেরি মানে হচ্ছে বা টেরিটরি মানে হচ্ছে অঞ্চল। সারা পৃথিবীতে মোটামুটি দুইটা অঞ্চল আছে, একটা হচ্ছে শীত প্রধান আর একটা হচ্ছে গ্রীষ্ম প্রধান। আমরাও কিন্তু গ্রীষ্ম প্রধান, আমরা বলি নাতিশীতোষ্ণ, বাট আমরা কিন্তু গ্রীষ্ম প্রধান। কি বৃষ্টি হচ্ছে? আচ্ছা, টেরিটরি মানে অঞ্চল। অঞ্চল বলতে শীত প্রধান গ্রীষ্ম প্রধান দুটোই বোঝায়। তাহলে যদি কখনো বলে শীত প্রধান বা গ্রীষ্ম প্রধান এলাকায় কোন লাইকেন জন্মায়, তখনই তোমার মাথায় আসবে শীত প্রধান, গ্রীষ্ম প্রধান, দ্যাট মিনস হচ্ছে টেরিটরি, এলাকা। এলাকা মানে হচ্ছে টেরিকোলাস, তাই না? শেষ। এবার চলে আসে সেক্সি। এখানে আরেকটা শব্দ বলি, হর্নি। তো যারা হচ্ছে ডার্টি মাইন্ডেড তারা তো এসব দেখলেই ভাবো অনেক কিছু, সেক্সি, হর্নি। তাদেরকে বলে রাখি, আমাদের যে ত্বক আছে, ত্বকের উপরটা যদি একটু শক্ত হয় আমাদের জন্য ভালো, ঠিক আছে? ত্বকের উপর যে আবরণ থাকে এটার নাম হচ্ছে এপিডার্মিস। তো এপিডার্মিসটা একটু শক্ত হলে ভালো। তাহলে এপিডার্মিসের কোষগুলো একটু শক্ত, কয়েক ধরনের কোষ আছে, বাট একটা শক্ত আবরণের একটা কোষ আছে, এইটার নাম হচ্ছে হর্নি লেয়ার বা হর্নি স্তর। তাহলে হর্নি মানে কি? হার্ড বা শক্ত, ঠিক আছে? তাহলে হর্নি, সেক্সি কথাগুলো পাশাপাশি আসে। তাহলে সেক্সি মানেও কি? হার্ড বা শক্ত। শক্ত কি? যে মাটিটা বেশি শক্ত
যে জিনিসটা বেশি শক্ত তাকে আমরা কি বলবো? শিলা বা পাথর, রাইট? শিলা বা পাথর, এরা খুব শক্ত বা সেক্সি। তাহলে সেক্সি কোলাস বলতে আমরা কি বুঝবো? শিলা বা পাথর খণ্ডের গায়ে যে সকল লাইকেন জন্মায়। মহিবুল্লাহ, বোঝা গেল? ক্লিয়ার? মনে থাকবে? তাহলে আমরা এটা শেষ করলাম। এবার চলে আসি অমনিকোলাস। অমনিভোরাস, তোমরা তো ক্র্যানিভোরাস এবং হচ্ছে হার্বিভোরাসের নাম শুনছো। হার্ব মানে হচ্ছে ঘাস, তাহলে ঘাস যারা খায় তাদেরকে বলা হয় হার্বিভোরাস। কার্নিভোরাস বা ক্র্যানিভোরাস কাদেরকে বলা হয়? যারা মাংস খায়। কেউ কেউ আছে আবার অমনিভোরাস, যেমন ময়ূর সব খায়। আমরা মানুষ, আমরাও কিন্তু অমনিভোরাস। আমরা যখন ঘাস লতা পাতাও খাচ্ছি, একই সাথে আমরা হচ্ছে এনিমেলও খাচ্ছি। অমনিভোরাস। তাহলে অমনি মানে কি? সব। অমনি মানে হচ্ছে অল। তাহলে কোনো একটা শৈবালকে, কোনো একটা লাইকেনকে তুমি দেখলা কাঠের উপর জন্মাইছে, ভেজা কাঠের উপরও জন্মাইছে, শীত প্রধান এলাকাতেও দেখা যাচ্ছে, গ্রীষ্মপ্রধান অঞ্চলেও দেখা যাচ্ছে, সব জায়গায় দেখা যাচ্ছে। আবার অন্যভাবে ভাবো, একটা লাইকেন কাঠের উপর জন্মাচ্ছে, কলম আছে কলমের উপর জন্মাচ্ছে, চিরুনিতে জন্মাচ্ছে, ফ্যানে জন্মাচ্ছে, সব জায়গায় জন্মাচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অমনি, মানে অল জায়গায় পাওয়া যায়। অল মানে হচ্ছে অমনি, অমনিতে হচ্ছে অমনিকোলাস লাইকেন। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এবার চলে আসি ফলিকোলাস। ফলিকল মানে হচ্ছে পুষ্প। ফলিকল মানে হচ্ছে পুষ্প। ওই যে বলে না যে মেয়েদের হচ্ছে ডিম্বাশয় আছে, ডিম্বাশয়ে ছোট 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 ডিম্বাণুগুলো জন্ম নেয়, বৃদ্ধি পায়, তো এগুলোকে আমরা ফলিকল বলি। তাহলে এটা ডিম্বাশয় এখানে 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 অনেকগুলো ডিম্বাণু বাড়তেছে, তাহলে ফুলের মতো হয়ে আছে না? আছে কি না? তাহলে ওইটা থেকেই কিন্তু এই ফলিকল শব্দটা আসে। ফলিকল মানে হচ্ছে পুষ্প বা ফুল। তাহলে পুষ্পক উদ্ভিদে ফুল দেয় যে উদ্ভিদগুলা, এদের গায়ে পাবো শুধু এইসব লাইকেন, আর কোথাও পাবো না। আর একটা জিনিস মনে রাখো, ফতে যেমন ফলিকল বা পুষ্পক, ফতে ফার্নও হয়। তাহলে ফার্ন জাতীয় গাছেও আমরা এটা পাবো, উদ্ভিদেও পাবো। ফতে ফলিকল, ফতে হচ্ছে ফার্ন। তোমরা কি বুঝতে পারছো? এখন আমি তোমাদের জন্য প্রশ্ন দিলাম, তোমরা শুধু লিখবা, এগুলো তোমাদের প্রশ্ন। কর্টিকুলাসের কর্টি মানে কি, লিগনি মানে কি, টেরি মানে কি, সেক্সি মানে কি, অমনি মানে কি, ফলিকল মানে কি? কমেন্টের মধ্যে লেখো। আমরা একেবারে শেষ দিকে চলে আসছি। ভাইয়া, লিগনিকোলাস কি এক ধরনের কর্টিকোলাস? জি, ব্যাপক অর্থে বলা যায় আরিফ মাহমুদ, যে যারা ভেজা জায়গায় বাকলে জন্মাচ্ছে, তার মানে ওরা তো বাকলেই জন্মাচ্ছে। বাকলে যারা জন্মায় তারা তো উদ্ভিদের বাইরের স্তরেই তো জন্মাচ্ছে। বাইরের স্তর মানে কর্টেক্স, তাহলে লিগনিকোলাসকেও কর্টিকোলাস বলা যায়। তোমরা এগুলো লেখো। এখন আমি উপকারী দিক অপকারী দিকগুলো বলি, তারপর আমরা আমাদের কাছে ক্লাস শেষ করব। তাহলে এগুলো মুখেই বলা যায়। দেখো, দাবানলের কথা বলা আছে, যেটা অপকারী দিক। ধরা যাক অস্ট্রেলিয়াতে যেহেতু দাবানল বেশি হয়, তাহলে অস্ট্রেলিয়ার কোনো এক জঙ্গলে আমরা লাইকেন পাচ্ছি। লাইকেন যেহেতু গাছের বাকলে জন্মায়, বাকল মানে বাইরের স্তর, বাইরের স্তর মানে আছে কর্টিকোলাস। তাহলে নিচ থেকে জন্মাতে থাকবে বাকলে, একেবারে ডালপালা হয়ে আর একটা গাছ পর্যন্ত চলে যায়।
তাহলে এই গাছে যদি আগুন ধরে তাহলে ওই গাছে আগুনটা চলে যাচ্ছে, দাবানল সহজে ছড়িয়ে পড়ছে। 1 2 নম্বর হচ্ছে দাবানল ছড়ানোর কিন্তু আরেকটা লজিক আছে। লাইকেনগুলা শুকায় গেলে এগুলো খুব ভালো জ্বালানি হিসাবে কাজ করে। তাহলে যে আগুন ধরে তাহলে এগুলো তুষের আগুনের মতো বা কয়লার মতো কাজ করে, তাহলে আগুনটা সহজে নিভতে দেয় না। তাহলে বুঝতেই পারছো যে অপকারী দিক হচ্ছে দাবানল। 2 নম্বর শব্দ লিথারিয়া ভুলপিনা। দেখো তোমরা উত্তর লিখতে গিয়ে আমি কি বলছি আমি কি লিখছি এটা আবার মিস করো না, খবর হয়ে যাবে। দেখো লিথা মানে কি, লিথাল। লিথাল মানে কি, মারণ। বলে না যে একটা মানুষ যদি মরে যেতে চায় তাহলে সে বিভিন্নভাবে মরে যেতে পারে। তার মধ্যে তো তোমরা যারা আছো এখানে বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় যে গলায় রশি দেওয়া কিংবা ঘুমের ওষুধ খাওয়া। যারা আরেকটু সুইট কিউট তারা করে কি হারপিক খাও। হসপিটালে বিষ খাওয়া রুগীর থেকে হারপিক খাওয়া রুগী বেশি দেখা যায়। স্যাভলন খেয়ে আসছে, হারপিক খেয়ে আসছে। তো বলে রাখি হারপিক খাওয়া কিন্তু খুব খারাপ। হারপিক যদি কেউ খেয়ে ফেলে তাহলে ভেতরটা পুড়ে যায়, পুড়ে একেবারে এমন হয়ে যায় যে একটা জিনিস আরেকটার সাথে লেগে যায়। তাহলে কখনো হারপিক খাওয়ার কথা চিন্তা করবো না, আদতে আত্মহত্যার কথাই চিন্তা করবো না। তো ধারণা করা হয় যে এই পরিমাণ হারপিক খেলে একটা মানুষ নিশ্চিত মারা যাবে, এই পরিমাণ ঘুমের ওষুধ খেলে নিশ্চিত মারা যাবে, এই পরিমাণ প্যারাসিটামল খেলে নিশ্চিত মারা যাবে। কি পরিমাণ এটা আমি বলবো না, তোমাদের বলবো নাকি, বলা যাবে না। তো তখন আমরা বলি যে এতগুলো খেলে মারা যাবে। যেমন বাচ্চারা কিন্তু 50 ml যদি মাত্র 50 ml যদি কেরোসিন খায় বাচ্চারা মারা যাবে। মাত্র 50 ml যদি কেরোসিন খায় বাচ্চারা মারা যাবে। তাহলে কেরোসিনের 50 ml কে আমরা একটা ডোজ হিসাবে চিন্তা করি যে এই ডোজ খেলে মারা যাবে। কত? 50 ml। তাহলে মারা যাচ্ছে মানে মারণ। তাহলে 50 ml কেরোসিন একটা বাচ্চাকে মারছে, তাহলে 50 ml কেরোসিন হচ্ছে বাচ্চাটার মারণ ডোজ। মারণ ডোজ মানে এই ডোজ খেলে মেরে ফেলবে, মারণ ডোজ। এটার ইংলিশ হচ্ছে লিথাল ডোজ। তা লিথাল মানে কি, মারণ। দেখো লিথাল মানে হচ্ছে মারণ। লিথারিয়া ভুলপিনা, এইটা আমি আমার মতো করে বলি, সেটা হচ্ছে ভুল করে যদি কেউ পান করে, ভুলপিনা। তাহলে এটা একটা লাইকেনের নাম। ভুল করে পান করলে মারণ নিশ্চিত, লিথারিয়া ভুলপিনা। তাহলে এইটা বা এই লাইকেনটাকে আমরা কী হিসাবে ব্যবহার করতে পারি? ধরা যাক তুমি শীত প্রধান অঞ্চলে আছো কিংবা জঙ্গলি এলাকাতে আছো, গরু ছাগল হাঁস মুরগি আছে, তোমার জঙ্গলের মধ্যে নেকড়ে আছে, নেকড়েগুলো এসে তোমার পশু পাখি যেগুলো জমানো জিনিস আছে খেয়ে ফেলছে। তাহলে তুমি তো নিশ্চয়ই এটা করতে দিবা না। তাহলে কি করবা? তুমি লাইকেনের আবাদ করবা। এই নেকড়েগুলো আবার হচ্ছে এই যে লিথারিয়া ভুলপিনাকে খুব পছন্দ করে। তো নেকড়েগুলো যদি এগুলো খায়, নেকড়েগুলো মারা যাবে না? তাহলে মাঝে মাঝে নেকড়ে নিধনের জন্য লিথারিয়া ভুলপিনার চাষ করা হয়, বা এগুলোর সাথে খাবার মিশিয়ে দেওয়া হয়, বা খাবারের মধ্যে এটা ঢোকায় দেওয়া হয়। ঠিক আছে? অপকারী দিক আরও আছে, তো প্রধান অপকারী দিকটা আমি বলে ফেললাম, আর বাকিগুলো পড়তে তোমাদের কোনো টেনশন নাই। উপকারী দিক থেকে বা অপকারী দিকের থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো, দেখবা চ্যাপ্টারের শেষ দিকে লেখা আছে লাইকেনের পরিবেশীয় গুরুত্ব। পরিবেশে লাইকেনের গুরুত্ব 3টা জিনিস আছে: নাইট্রোজেন সংবন্ধন, জেরোসিরি, মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায়। কিভাবে বাড়ায় এগুলো আমি একটু কথা বলি, তোমাদের ভালো লাগবে। তাহলে এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক, বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো করে খেয়াল করো। তার আগে আমি একটু উপকারী দিকগুলো বলি। মানুষের খাদ্য হিসাবে লাইকেন ব্যবহার করা হয়। মানুষের খাদ্য কিভাবে? লাইকেন থেকে লাইকেনিন পাওয়া যায়। এই লাইকেনিন হচ্ছে শর্করা। তাহলে যারা ভাত রুটি খাও তারা লাইকেন খেয়েও বাঁচতে পারবা। মানুষের খাদ্য হিসেবে তার লাইকেন আমরা ব্যবহার করতে পারছি। একইভাবে দেখো, শর্করা মানে কি? আমরা যে ভাত খাচ্ছি সেটাও তো শর্করা, তাই না? ভাতটা যদি পচে যায় হয়ে যাবে কি?
মদ। মদ কি? মদ হচ্ছে উত্তেজক পানীয়, তাহলে এটা তরল যেটা উত্তেজনা সৃষ্টি করে, তাই না? তাহলে আমরা কিন্তু মানুষের খাদ্য হিসাবেও যেমন লাইকেন ব্যবহার করতে পারছি, উত্তেজক পানীয় তৈরিতে বা মদ বিয়ার তৈরিতেও কিন্তু আমরা লাইকেনিন বা লাইকেন ব্যবহার করতে পারছি। তার দুটো ব্যবহার আমরা করে ফেললাম। কিছু লাইকেন আছে, যেহেতু আমাদের যে গবাদি পশুগুলো আছে এরা যেহেতু ভাত খায়, চাল খায়, ধান খায়, গম খায়, তাহলে আমরা লাইকেনকেও তাদেরকে খাওয়াইতে পারি, লাইকেন খাবে। পাশাপাশি রেইনডিয়ার বলে বলগা হরিণ আছে। বলগা হরিণ আছে হচ্ছে ওই তুন্দ্রা এলাকাতে। তুন্দ্রা মানে যেগুলো বরফের নিচে সারা বছর ঢাকা থাকে, ঠিক আছে? তো তুন্দ্রা অঞ্চলে বলগা হরিণ আছে, ওই যে বিশাল বিশাল স্লেজ গাড়ি টেনে নিয়ে যায়। তো বলগা হরিণগুলো কিন্তু লাইকেন খায়। আমরা তো জানি লাইকেন টেরিকোলাসও হতে পারে। টেরিকোলাস মানে হচ্ছে বিভিন্ন টেরিটরি বা এলাকাতেও জন্মাইতে পারে, তাহলে শীত প্রধান এরা জন্মাইতে পারে, ঠিক আছে? পশু খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। যেহেতু রেইনডিয়ার এটাকে খাচ্ছে, এটা তো সবাই খুব চমৎকার আনসার করেছো। দেখো বাকি অংশটুকু। লাইকেনগুলাকে যেহেতু রেইনডিয়াররা খাচ্ছে বা বলগা হরিণরা খাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় বলগা হরিণের ঘাস, রেইনডিয়ারের ঘাস। ঘাসগুলা কি কার্পেটের মতো থাকে। কার্পেট মানে কি? মশ। মশবর্গীয় উদ্ভিদ তোমাদের আছে না, মশ এবং ফার্ন। তো মশ মানে কিন্তু হচ্ছে কার্পেট বা ঘাস। তো লাইকেনকে যেহেতু ঘাস মনে করে খাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি রেইনডিয়ার মশ বা বলগা হরিণের ঘাস। ক্লিয়ার? শেষ। এবার চলে আসি অ্যান্টিবায়োটিক। উষ্ণ আভা, আভাতে হচ্ছে ইভো সেন, এভাবে মনে রাখবা। উষ্ণ আভা, গরম আভা। তো উষ্ণ আভা মানে হচ্ছে লাইকেনের ভেতরে আমরা দুইটা রাসায়নিক পদার্থ পাই, এগুলো দ্বারা আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারি। পাশাপাশি হচ্ছে এখান থেকে হচ্ছে টিউমার কিলার পাই আমরা, লাইকেন থেকে টিউমার কিলার পাই। আর একটা জিনিস পাই, সেটা হচ্ছে হার্ট অ্যাটাক যদি কাউরে হয়, হার্ট অ্যাটাকের জন্য একটা ওষুধ আছে, নাম হচ্ছে ইরাইথ্রিন। এটা আমরা লাইকেন থেকে পাই। একটু ভালো করে দেখো, ইরাইথ্রো মানে হচ্ছে লোহিত বা লাল। আমরা তো জানি এরিথ্রোসাইট মানে হচ্ছে লাল রক্তকণিকা। তো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি হয়, হার্টের যে সরু সরু রক্তনালীগুলো আছে এগুলোর মধ্যে রক্তগুলো জমে যায়। রক্ত জমে যাওয়া মানে কি? রক্তপিণ্ড। রক্তপিণ্ডের রং কি? লাল। লাল মানে কি? লোহিত রক্তকণিকা। তো হার্ট অ্যাটাক হলে বা রক্তনালীগুলো জমে গেলে তখন আমরা এরিথ্রিন ব্যবহার করি, এটা লাইকেন থেকে আসে, ঠিক আছে? শেষ। আমরা এখন পরিবেশীয় গুরুত্বটা দেখব, একবারে শেষ মুহূর্তে চলে আসছি। তোমরা যখন নস্টক এবং অ্যানাবায়না পড়বা, আমি তো বলেছিলাম এই শৈবাল দুইটা লাইকেনে থাকে, নস্টক ও অ্যানাবায়না। তো এরা কি করে, এরা হচ্ছে একটা গাছের গোড়ার মধ্যে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনটা নেয়, নিয়ে সংবন্ধন করে। ক্লিয়ার? নাইট্রোজেন সংবন্ধন করে।
তো নাইট্রোজেন সংবন্ধন নিয়ে তোমরা যেহেতু এর আগের চ্যাপ্টারে পড়ে আসছো, ওইটা আবার দেখবা। এখানে দেখবা তিনটা আছে, নাইট্রাইট আয়ন আছে, নাইট্রেট আছে, আর আছে হচ্ছে অ্যাজনাইট, NO2, অ্যাজনাইট, সরি NH2, NH2 হচ্ছে অ্যাজনাইড। তো এই তিনভাবে এরা করে কি, নাইট্রোজেনটাকে নিয়ে গাছের মূলে, গাছের মূল বলতে লাইকেনের শরীরের মধ্যে বন্ধন ঘটায় দেয়, আটকায় দেয়। এটাকে বলা নাইট্রোজেন সংবন্ধন। শেষ। এবার চলে আসি মাটির পানি ধারণ ক্ষমতা। তাহলে আমরা যদি জিরো সিঁড়িটা পড়ি তাহলে মাটির পানি ধারণ ক্ষমতাটা বুঝতে পারবো। জিরো সেরি, সেরি মানে হচ্ছে ক্রমাগত বা ধীরে ধীরে বা ধাপে ধাপে। স্টেজ, স্টেজ মানে হচ্ছে ধাপে ধাপে। জেরো মানে হচ্ছে শুষ্ক, শুষ্ক মানে তো হচ্ছে মরুভূমি বা মরু। তাহলে মরুভূমিতে ক্রমে ক্রমে বা ধাপে ধাপে যদি কখনো এমন হয় উর্বর হয়ে গেছে, গাছপালা জন্মাইছে, তাহলে এই ব্যাপারটাকে বলা হয় জেরো সিঁড়ি। জেরো সিঁড়ি, জেরো মানে হচ্ছে শুষ্ক বা মরু, সিঁড়ি মানে হচ্ছে স্টেজ বাই স্টেজ, স্টেপ বাই স্টেপ, ক্রমে ক্রমে বা ক্রমাগত। তো এই জন্য পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে মরুজ। জেরো মানে হচ্ছে মরু, মরু থেকে মরুজ, সিঁড়ি মানে হচ্ছে ক্রমাগত, ক্রমাগত থেকে হচ্ছে ক্রমাগমন। পুরো ব্যাপারটা হচ্ছে মরুতে ক্রমে ক্রমে আগমন। কি আগমন? উর্বরতার আগমন। যেখানে একটা গাছ জন্মাইতে পারবে, গাছ জন্মাইলে পশু পাখি আসবে, পশু পাখি হলে জঙ্গল হয়ে যাবে, তাহলে মরুভূমিটা কি হয়ে গেল? স্বর্গ হয়ে গেল, তাই না? শেষ। কিভাবে হয় দেখো, এটা হচ্ছে লাইকেন। লাইকেন কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। লাইকেনও কিন্তু কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে, লাইকেনের শরীরেও কার্বন ডাইঅক্সাইড আছে বা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আছে। আর আছে হচ্ছে বৃষ্টির পানি। বৃষ্টির পানি এবং কার্বন ডাইঅক্সাইড মিলে হয়ে যায়, লাইকেনে কার্বন ডাইঅক্সাইড মিলে হয় H2CO3, কার্বনিক অ্যাসিড। তাহলে অ্যাসিড মানে কি? কোনো কিছু গলিয়ে দেয়। তাহলে মরুভূমি যদি এগুলো বালিকণা হয়, তাহলে কার্বনিক অ্যাসিড যদি এগুলোতে তৈরি হয়, পড়ে বা পাথরের মধ্যেও পড়ে, তাহলে পাথরের টুকরাগুলো বা বালির টুকরাগুলো ধীরে ধীরে এরকম গুঁড়া 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 হয়ে যাবে। গুঁড়া গুঁড়া যদি হয়ে যায়, তাহলে এর উপর তুমি যে পানি ঢালো বালির উপরে, পানি কিন্তু শুষে নিচে চলে যাবে। বাট এরকম যে গুঁড়া গুঁড়া শক্ত হয়, পাশাপাশি দেখবা একসাথে লেগে আছে, কম্প্যাক্ট হয়ে, এখানে পানি ঢালে নিচে নামবে না। তাহলে দেখো এই জিনিসটা তখন বালি বা বালি থেকে মাটি হয়ে গেল, মাটি হয়ে গেল। পাশাপাশি লাইকেনটা যদি মরে যায়, তো লাইকেনের শরীরের ভেতরে শৈবাল আছে, লাইকেনের শরীরের ভেতরে ছত্রাক আছে। এরা কি? এরা হচ্ছে জৈব পদার্থ। তা জৈব পদার্থ যে পচে যায়, তাহলে এটা কি হয়? এটা একটা জৈব সার হয়, এর নাম হচ্ছে হিউমাস, রাইট? এইটা হয়। প্লাস হচ্ছে লাইকেনটা মরে গেলে হিউমাস হয়। হিউমাস প্লাস মাটি, তাহলে এটা হচ্ছে উর্বর মাটি। তাহলে উর্বর মাটিতে এখন পাখি আসবে। পাখি তো ফলের মাধ্যমে, পায়ের মাধ্যমে, বিভিন্ন ধরনের পরাগরেণু ফুল থেকে আসে, গাছপালা থেকে। তারপর পাখি হচ্ছে খাবার খায়, বটফল, বটফল থেকে হচ্ছে পায়খানার মাধ্যমে বটের বীজটা পড়ে এক জায়গায়, ওখানে একটা বট গাছ জন্মায়। তাহলে তো এর শরীর থেকে হিউমাস পেলাম, এই কার্বন ডাইঅক্সাইড পানি থেকে আমরা পেলাম হচ্ছে বালি ধ্বংস হয়ে, পাথর ধ্বংস হয়ে বালি, মাটি, উর্বর মাটি হলো। কোনোভাবে এখানে যদি কিছু আসেন, গাছপালা জন্মানো শুরু করবে। গাছপালা জন্মালে পরবর্তীতে পাখি আসবে, এনিমেল আসবে, হয়ে গেল একটা জঙ্গল। তাহলে জেরো সিঁড়ি মানে হচ্ছে মরুভূমিতে ক্রমে ক্রমে জঙ্গলের আগমন। মাটির পানি ধারণ ক্ষমতা, এটা কিন্তু আমি বলে ফেলছি। এই যে এইভাবে মাটি হয়ে গেল। পাশাপাশি এও যদি মরে যায়, হিউমাস, উর্বর মাটি হোক, উর্বর মাটি আগে ছিল বালি, এখন হচ্ছে উর্বর মাটি। পানি দিলে পানি আটকে থাকবে, তাই না? তোমরা কি আমার কথা সব বুঝতে পারছো? আজকের কিন্তু ক্লাস শেষ হয়ে গেছে। একটু কমেন্ট করে জানাও। দুই একটা কথা বলে আজকে আমরা বিদায় নেব।
একটা লাইকেনে দুটো আলাদা প্রজাতির জীব থাকে, যেখানে শৈবাল এবং ছত্রাকের আলাদা আলাদা বৈজ্ঞানিক নাম আছে, তাহলে আবার লাইকেনের বৈজ্ঞানিক নামকরণ করার যুক্তি কি? দেখো, যদি কখনো একটা অ্যানিমেল বলো আর একটা প্লান্ট বলো, বৈজ্ঞানিক নাম যখন রাখা হয় অনেকগুলো ব্যাপারের উপর খেয়াল করতে হয়। যেমন লাইকেনটা হচ্ছে বিষাক্ত, তাহলে দেখো নামের শেষে কিন্তু চলে আসছে কি আসছে, নামের ক্ষেত্রে কিন্তু আমি কিছুক্ষণ আগে একটা লাইকেনের নাম দেখিয়েছিলাম, ভুলপিনা। কি ভুলপিনার আগে যে শব্দটা ছিল, এই শব্দটাতে কিন্তু লেখা ছিল লিথাল, তাই না? লিথারিয়া ভুলপিনা। তো দেখো যে বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে প্রজাতির শুধুমাত্র জিনিসটা না, বরং তার বৈচিত্র্য, তার বৈশিষ্ট্য, সে কী করে এর উপর নির্ভর করে করা হয়। একটা ছত্রাক আসলো, শৈবাল আসলো, লাইকেন তৈরি হলো। ছত্রাকের একটা নাম আছে, শৈবালের একটা সায়েন্টিফিক নাম আছে, একসাথে আসলো, তাহলে তো দুইটা নামই আছে, তাহলে কেন লাইকেনের নাম আলাদা হয়ে গেল? দেখো, ছত্রাক একা যখন ছিল তখন সে ছত্রাক, লাইকেন যখন একা ছিল তখন সে, শৈবাল যখন একা ছিল তখন সে শৈবাল, একসাথে যখন চলে আসছে তখন কিন্তু সে লাইকেন। লাইকেন কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন উদ্ভিদ, সে কিন্তু শৈবালও না, সে কিন্তু ছত্রাকও না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন তারও একটা নামকরণ আমাদের করতে হবে। তো আমরা চাইলে এই নামকরণটার ক্ষেত্রে শৈবালের কিছু অংশ নিতে পারি, ছত্রাকের কিছু অংশ নিতে পারি, আবার আমরা দুটো বাদ দিলাম, এর আসলে বৈশিষ্ট্য কি, এর আসলে বৈচিত্র্য কি, আসলে কী ঘটায়, এর উপর কিন্তু নাম নিতে পারি। যেমন কিছুক্ষণ আগে একটা দেখিয়েছি ভুলপিনা, সামনে কিন্তু লিথাল শব্দটা ছিল, মানে যে মেরে ফেলে, যে খুব বিষাক্ত। আশা করি বুঝতে পেরেছো। তাহলে নামকরণের ক্ষেত্রে শুধুমাত্র আগে নাম ছিল এটা না, দুইটা প্রজাতি আলাদা ছিল, একসাথে হওয়ার পর নতুন একটা প্রজাতি তৈরি করছে, এটা আলাদা একটা উদ্ভিদ। লাইকেন একটা আলাদা উদ্ভিদ। আচ্ছা, আমার মনে হচ্ছে যে 2.5-3 ঘন্টা ক্লাস না করে আমরা যে এমন করতে পারি যে সকালবেলা 1 ঘন্টা, আবার হচ্ছে এই যে আজকে যেমন ক্লাস হচ্ছে, আগামীকাল সকালে ক্লাস হবে। তো আজকে আমরা রাত্রে 2 ঘন্টা বা 1.5 ঘন্টার একটু বেশি পড়লাম, পরদিন আমরা 1 ঘন্টা পড়লাম, তাহলে কিন্তু 2.5 ঘন্টা হয়ে যায়। আজকে যে 2 ঘন্টা পড়ি, তাহলে আগামীকাল 1 ঘন্টা পড়লেও কিন্তু 3 ঘন্টা হয়ে যায়। তো দীর্ঘ সময় না নিয়ে দুইটাকে কম্বাইন করে টোটাল সময়টা একটু বেশি হবেই, টোটাল সময়টা একটু বেশি হবে। এতে একটা সুবিধা হলো যে প্রত্যেক দিন ক্লাস থাকছে। পাশাপাশি যদি কখনো এমন হয় যে আমি অফ ডেতে ক্লাস নিতে পারছি না, তখন আমি আগের দিনেই 3 ঘন্টা পড়াবো, 2.5 ঘন্টা 3 ঘন্টা পড়াবো। আবার যেহেতু দুইটা টাইমিং একসাথে, টোটাল টাইমিংটা আজকের ক্লাস বা সিঙ্গেল ক্লাসের থেকে বেশি, তাতে হবে কি তোমাদের একটু একটু করে আমরা আগাতে পারবো বেশি বেশি, তোমাদের চ্যাপ্টারগুলো দ্রুত শেষ হবে। বাট আমরা কিন্তু কোনো প্রেশার নিলাম না, ক্লাসের জাস্ট ডেটা আমরা বাড়াই দিলাম। তো অনেকেরই সমস্যা হবে সকালে ক্লাস করা, অনেকের আবার রাতেও প্রবলেম হয়ে যায় রাতে ক্লাস করা। তো এগুলো মেনে নিতে হবে, এগুলোতে আসলে কিচ্ছু করার নাই। আর একটা ব্যাপার হচ্ছে, আমি যখন পড়া দিই, যদি কখনো মনে হয় যে ইংলিশটা অনেক বেশি হয়ে গেছে, 200টা অ্যান্টোনিম দেওয়া ঠিক হয় নাই, কিংবা এত বড় চ্যাপ্টার দেওয়া ঠিক হয় না, তাদেরকে বলে রাখি যে কোর্সটা কিন্তু খুব কঠিন এবং কোর্সটা খুব বড়। দেখো, বায়োলজি প্রত্যেক দিন পড়ছো, প্রত্যেক দিন নতুন নতুন জিনিস পড়তে হচ্ছে। এর আগেও তো বায়োলজি পড়ছো, তখন নিশ্চিত এভাবে পড়ো নাই, কিংবা এত বেশি পড়ো নাই। তো প্রেশার কিন্তু হবেই। প্রেশার কখন হয়? তুমি যখন পড়বা বেশি, যখন জানবা বেশি, তখন প্রেশার। তুমি পড়ছো না, তোমার জানার সম্ভাবনা নেই, তখন তোমার কাছে কোনো প্রেশার না। তখন তুমি কি খুঁজবা? একটা হচ্ছে অ্যাডভান্সড কোর্স, পাশাপাশি তুমি খুঁজবা কীভাবে হচ্ছে ক্র্যাশ কোর্স। এগুলো কিন্তু ভুয়া জিনিস। ক্র্যাশ কোর্স, অ্যাডভান্সড কোর্স, যে জিনিস পড়ে জানতে পারলাম না, ফিল করতে পারলাম না, সেই কোর্স করে লাভ আছে? পরীক্ষাতে গিয়ে তুমি তো ভালো করতে পারবে না, জাস্ট পাস করে চলে যাওয়া। তাহলে যেহেতু মেডিকেল অ্যাডমিশনটা পড়ছি, ভার্সিটি অ্যাডমিশনটা পড়ছি, ভবিষ্যতে আমাদের আবার এগুলোতে ফিরে আসতে হবে বুস্টার ক্লাসে। তো আমরা আসলে এগুলো একবার পড়ছি মানে পড়ে চলে যাচ্ছি তা না, কিন্তু একটা সময় আমরা আবার আসবো। কোথায় কোন জিনিসগুলো মিসিং করে আসলাম, কোন জিনিসটা সবাই বুঝতে পারে নাই, কোন জিনিসটা থেকে বেশি কমন আসবে, ওইটা নিয়ে আমরা বুস্টার ক্লাস চলে আসবো। 2.5 ঘন্টা 3 ঘন্টার ক্লাস, 3টা বা 2টা চ্যাপ্টার থেকে আমরা পড়ালাম। এই টপিকগুলো একটু দেখো ভালো করে। তো টেনশনের কিছু নাই, ইনশাআল্লাহ আমরা আমাদের কোর্স খুব ভালোভাবে সম্পন্ন করব। তোমরা শুধু প্রেশার নাও, আরও বেশি প্রেশার নিতে হবে। প্রেশার বলতে বেশিক্ষণ পড়াশোনা। বেসিকটা পড়ানোর দায়িত্ব আমার, বেসিকের জন্য হেল্প করার দায়িত্ব হচ্ছে টিফিনের
কিন্তু টেক্সট বুকটা পড়তে হবে। আমি যা বললাম টিফিনে যা আছে দেখো, দেখার পর টেক্সট বুকটা ধরো, ইনশাল্লাহ সহজ মনে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।